আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা যেইভাবে আমাদের ক্লাসটা পরিচালনা করব সেটা যদি একটু বলি, আমরা পঞ্চম অধ্যায় দিয়ে শুরু করব। প্রথমে আমাদের থাকবে পঞ্চম অধ্যায়ের যে গুরুত্ব অনুধাবন সেকশন রয়েছে, সেই গুরুত্ব অনুধাবন সেকশন থাকবে এবং এইখানে আমরা মূলত যেই টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে সৃজনশীল, সেই জিনিসটা প্রথমে আমরা দেখার চেষ্টা করব। তারপর আমরা পঞ্চম অধ্যায়ের মূলত এমসিকিউ, গুরুত্বপূর্ণ যে সকল এমসিকিউগুলো রয়েছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব এবং সর্বশেষ এছাড়াও কিন্তু এই এমসিকিউগুলোর আমরা বিস্তারিত আলোচনা করব এবং এর মাধ্যমে টপিকগুলো কিন্তু আমার পড়া হয়ে যাবে। তারপরে যদি আমরা যাই, তারপরে আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে যেই গুরুত্ব অনুধাবন সেকশনটা তোমাদেরকে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা মূলত যে সিকিউ, সেই সিকিউগুলো সলভ করব এবং বোঝার চেষ্টা করব আসলে সিকিউটা আসলে কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে বেশি মার্ক পাওয়া যায় এবং এই যে টপিকগুলো আছে, যেই টপিকের একটা সাজেশন প্রথমেই গুরুত্ব অনুধাবন নামে তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জিনিসটাই কিন্তু এইখানে সিকিউতে রয়েছে এবং ওই গুরুত্ব অনুধাবন সেকশনগুলোর যে পড়া, সেটা কিন্তু আমাদের সৃজনশীলের মাধ্যমে হয়ে যাবে। তো আমরা এখান থেকে দুইটা সিকিউ সলভ করব। তারপরে আমরা যাব আমাদের যে তারপরের অধ্যায় রয়েছে, সেই পরের অধ্যায়ে যাব, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় স্থানীয় শাসনে যাব। এখানেও আমরা মূলত প্রথমে গুরুত্ব অনুধাবন সেকশন দিয়ে শুরু করব। স্থানীয় শাসনের কোন জায়গাগুলো থেকে মূলত সিকিউ এসে থাকে সেই জিনিসটা আমরা এইখানে দেখার চেষ্টা করব। তারপরে আমরা এই অধ্যায়ের যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো দেখব। এখানেও আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব এই এমসিকিউগুলোর এবং যে টপিকগুলো থেকে সৃজনশীল আসে সেগুলো আমরা এমসিকিউর মাধ্যমে দেখার চেষ্টা করব। আবার সৃজনশীলে গিয়ে কিন্তু আমরা সেই টপিকগুলোই কিন্তু পড়ব। তারপরে আমরা যাব আমাদের যে শেষ অধ্যায় রয়েছে, অর্থাৎ আমাদের যে নবম অধ্যায় রয়েছে বাংলাদেশের বৈদেশিক নীতি, এই অধ্যায়ে যাব। এই অধ্যায়েও আমরা সর্বপ্রথম শুরু করব গুরুত্ব অনুধাবন দিয়ে, অর্থাৎ এই নবম অধ্যায়ে কোন জায়গাগুলো থেকে আমাদের সিকিউ প্রশ্ন বেশি এসে থাকে সেই জিনিসটা আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তারপরে আমরা এখান থেকে আমরা এমসিকিউ সলভ করব, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, এবং এখানে আমরা বিস্তারিত আলোচনা করব সেই এমসিকিউগুলো এবং আমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর কিন্তু একটা রিক্যাপ এই জায়গায় হয়ে যাবে। তারপর যাব আমরা সিকিউতে এবং সিকিউতে গিয়ে আমরা এই যে টপিকটি রয়েছে, এই টপিক যেই গুরুত্ব অনুধাবন টপিকে তোমাদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কথা বলা হয়েছিল, সেই সিকিউগুলোর কিন্তু আমরা সমাধান করব। তো এইভাবে আমরা মূলত এই যে তিনটি অধ্যায় রয়েছে, এই তিনটি অধ্যায় কিন্তু আমরা শেষ করব। তো চলো আমরা আমাদের যে একদম শুরুর অধ্যায় রয়েছে, অর্থাৎ আমাদের যে পঞ্চম অধ্যায় রয়েছে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো, সেটা দিয়ে আমরা শুরু করি। আমাদের পঞ্চম অধ্যায় মূলত বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করা আছে এবং এই জায়গাতে আমরা মূলত দেখতে পাই জাতীয় সংসদ নিয়ে আলোচনা আছে, বিচার বিভাগ নিয়ে আলোচনা আছে, তারপরে আমরা এই দিকে সচিবালয় নিয়েও কিন্তু আলাপ আলোচনা পাই। তো এই জায়গাটা থেকে আমরা যদি দেখি যে কোন জায়গাগুলো থেকে আমাদের সিকিউ বা সৃজনশীল এসে থাকে, তাহলে আমরা দেখব যে জাতীয় সংসদের গঠন এবং কার্যাবলী থেকে প্রশ্ন থাকে। জাতীয় সংসদ কিভাবে গঠিত হয় এবং তারা কি কি কাজ করে সেই জায়গাগুলো থেকে আমাদের কিন্তু গ নাম্বারে প্রশ্ন আসে, গ নাম্বারে কিন্তু প্রশ্ন থাকে। তারপরে আমরা দেখতে পাই যে এই যে জাতীয় সংসদ, এই জায়গায় কিন্তু একটা বড় রোল প্লে করেন প্রধানমন্ত্রী। তো এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কি, তার পদমর্যাদা কি, তিনি কি কি কাজ করেন, এই সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে আমরা গ নাম্বারে কিন্তু প্রশ্ন দেখতে পাই। তারপরে আমরা যাব রাষ্ট্রপতি, একটা আমাদের যে রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের কিন্তু হেড অফ দ্য স্টেট হচ্ছেন রাষ্ট্রপতি। তো এই রাষ্ট্রপতির যে নির্বাচন, রাষ্ট্রপতির পদমর্যাদা, ক্ষমতা, কার্যাবলী, কি কি কাজ তিনি করে থাকেন, এই জায়গাগুলো থেকেও কিন্তু আমাদের সৃজনশীলে গ নাম্বারে প্রশ্ন থাকে। তারপরে আমরা দেখব যে সুপ্রিম কোর্ট অর্থাৎ বিচার বিভাগ থেকে আমাদের প্রশ্ন থাকে, বিচার বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী, বিচার বিভাগ কি কি কাজ করে সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন থাকে। বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব, কেন একটা দেশের বিচার বিভাগ আসলে স্বাধীন থাকতে হবে, সেই জায়গা থেকে আমাদের ঘ নঙ্গে অর্থাৎ 4 নম্বরে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। তারপর বিচার বিভাগীয় পর্যালোচনা, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের যে ভূমিকা, কিভাবে আসলে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, সেই জায়গাটা থেকে আমাদের ঘ নঙ্গে অর্থাৎ 4 মার্কের জন্য কিন্তু আমাদের সৃজনশীল থাকে। তারপর আমরা সচিবালয়ের গঠন এবং কার্যাবলী, এই জিনিসটা থেকে আমাদের সিকিউ থাকে এবং বিভাগীয় প্রশাসনিক কাঠামো ও কার্যাবলী এবং জেলা প্রশাসনের যে কার্যক্রম, এই জায়গাগুলো থেকে আমাদের সিকিউ থাকে। এবং এই টপিকের যদি আমরা একটু দেখি, এখান থেকে আমাদের যেই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি সিকিউ থাকে সেটা হচ্ছে প্রথম 4টা টপিক। এই প্রথম 4টা টপিক থেকেই তুমি দেখবে যে ম্যাক্সিমাম
সিকিউগুলো কিন্তু এই পঞ্চম অধ্যায়ের এসেছে। তো তুমি যদি এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসে, এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসে এবং 3 থেকে 4টা এমসিকিউ আসে, এবং এই চ্যাপ্টার যদি তুমি অ্যান্সার করতে চাও, তাহলে এই যে 4টা টপিক প্রথমে রয়েছে, এই 4টা টপিক তোমাকে খুব মনোযোগ সহকারে ভালো করে তারপরে প্রিপারেশন নিতে হবে, তাহলে কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে যে সৃজনশীল সেটা কিন্তু কমন পেয়ে যাবা। তো আমরা আমাদের যে এমসিকিউ সলভ সেখানে আমরা যাই। বাংলাদেশের আইনসভার সাংবিধানিক নাম কি? আমরা জানি যে বাংলাদেশের যে আইনসভা, এই আইনসভার সাংবিধানিক নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার সাংবিধানিক নাম হচ্ছে জাতীয় সংসদ, এবং এই যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অফ দ্য নেশন। হাউস অফ দি নেশন। এবং এই জাতীয় সংসদে কিন্তু মূলত বাংলাদেশের যে আইন বিভাগ, সেই আইন বিভাগে হচ্ছে মূলত হাউস অফ দ্য নেশন বা জাতীয় সংসদ। তারপরে আমরা যাই, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? দেখো এখানে জাতীয় সংসদ সদস্য মানে যে এমপি, এমপি মানে হচ্ছে মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এই পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয়? সেটা হচ্ছে 25 বছর। ন্যূনতম সদস্য হওয়ার জন্য তোমাকে অবশ্যই 25 বছর হতে হবে। এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মূলত বা রাষ্ট্রপতি হওয়ার জন্য কত বছর বয়স হতে হয় সেটা থেকে কিন্তু আমাদের এমসিকিউ থাকে। রাষ্ট্রপতি হওয়ার জন্য কিন্তু আমাদের থাকতে হয় 35 বছর। রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর। রাষ্ট্রপতি হওয়ার জন্য আমাদের দরকার পড়ে বা প্রয়োজন পড়ে 35 বছর। এই দুইটা জায়গা থেকে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে এমসিকিউ থাকে। তারপরে যাই আমরা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা নির্বাচিত হন কিভাবে? দেখো এই জায়গাটাতে খেয়াল করো, আমরা জানি যে আমাদের যে জাতীয় সংসদ সেখানে মোট আসন হচ্ছে 350টি। মোট আসন 350টি। এবং এই জায়গাটাতে আমরা দেখতে পাই আমাদের যে সংরক্ষিত আসন, এখানে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে 50টি। সংরক্ষিত আসন হচ্ছে 50টি, এটা হচ্ছে নারীদের জন্য। বাকি যে 300টি আসন রয়েছে, এই বাকি 300টি আসন কিন্তু সর্বসাধারণের জন্য, সকল মানুষের জন্য, ঠিক আছে? তো এই যে সংরক্ষিত আসন যেটা নারীদের জন্য 50টি, এই 50টা আসনে আসলে সংসদ সদস্যরা নির্বাচিত হন কিভাবে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। ধরো এই যে 300টা আসন আমরা দেখতে পেলাম, এই জায়গাতে আমরা 300টা আসন দেখতে পেলাম। কয়টা? 300টা আসন। এই 300টা আসনের ভিতরে আসলে কোন দল কয়টা আসন পেয়েছে বা কয়টা সিট পেয়েছে, তার যে আনুপাতিক ভিত্তি, সেই আনুপাতিক ভিত্তিতে মূলত 50টার ভিতরে আসলে ওই নারী আসনে কতটা পাবে সেই দল, সেই জিনিসটা ক্যালকুলেট করা হয়। আমি যদি আরো সহজভাবে একটু বোঝাই, ধরো এই যে 300টা আসন, এই 300টা আসন থেকে ফর এক্সাম্পল ধরো যে বিএনপি 210টা পেয়েছে, ঠিক আছে? এরকম ধরো 210টা। তো এই যে 300টার ভিতরে সে 210টা পেয়েছে, তাহলে সে আসলে 50টার ভিতরে হিসাব করা হবে 50টার ভিতরে কত পায়। আমরা যে শতকরার হিসাবগুলো দেখেছিলাম সেই হিসাবটা এই জায়গায় করা হয়। তো এইখানে হিসাব করা হবে যে সে যেহেতু 300টার ভিতরে 210টা পেয়েছে, তাহলে 50টার ভিতরে কত পায়? ফর এক্সাম্পল ধরলাম যে 30টা পায়, উদাহরণস্বরূপ ধরলাম যে 30টা পায়। তো বিএনপিকে তাহলে এই যে 50টা আসন, এই 50টা আসনের ভিতরে কয়টা আসন দেওয়া হবে? 30টা আসন দেওয়া হবে। এই যে ভিত্তিটা, এই যে নির্বাচনটা করা হয়, এটা হচ্ছে মূলত আনুপাতিক ভিত্তি, ঠিক আছে? এটাকে বলা হয় পিআর সিস্টেম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে মূলত নারীদের যে আসন 50টা, এই জায়গাতে মূলত করা হয়। তো আমরা দেখতে পাই যে তাহলে আমাদের আনুপাতিক যে ভিত্তি, সেই ভিত্তিতে কিন্তু এই যে নারী আসন রয়েছে 50টি, সেইখানে কিন্তু সংসদ সদস্যরা নির্বাচিত হয়। তাহলে আমরা এখানে অপশন কোনটা দেখতে পাই? নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে, জনগণের প্রত্যক্ষ ভোটে না। আমাদের উত্তর হবে তাহলে কি? সদস্যদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। আশা করি বিষয়টা বোঝা গেছে। তারপরে আমরা যাই জাতীয় সংসদের ক্ষমতা এবং কার্যাবলী। আমরা দেখব যে এই যে জাতীয় সংসদ নামে যেই আমরা যে প্রতিষ্ঠানটা দেখতে পাই, সেটা আসলে কি করে? আসলে এটা মূলত আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা এক্সারসাইজ করে। আমরা বলেছি যে এই জাতীয় সংসদ মানেই হচ্ছে মূলত বাংলাদেশের আইন বিভাগ, যেখানে আমরা যে সকল এমপিরা রয়েছে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট রয়েছে, আমাদের যে সংসদ সদস্যরা রয়েছে, তারা সেইখানে বসেন এবং আমাদের জন্য, আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল প্রয়োজনীয় আইন কানুন এগুলো পাশ করা দরকার, তারা সেই জিনিসগুলো কিন্তু পাশ করে থাকেন এই জাতীয় সংসদে বা আইন
আইন বিভাগে। তো এইখানে আমরা দেখতে পাই যে জাতীয় সংসদ আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা বা পাওয়ার এক্সারসাইজ করে। তারা আইন কিভাবে পরিবর্তন করতে হয়, কোন আইনগুলো পরিবর্তন করা দরকার, কোন আইনগুলো বাতিল করা দরকার, নতুন কোন আইন নিয়ে আসা দরকার, সেই জিনিসগুলো এক্সারসাইজ করে কে, সেই জিনিসগুলো চর্চা করে কে, জাতীয় সংসদ। তো আমরা প্রথম ভূমিকাটা দেখলাম। দ্বিতীয় হচ্ছে আমাদের শাসন সংক্রান্ত ক্ষমতা। শাসন সংক্রান্ত ক্ষমতাটা কি? দেখো, আমরা বলেছি যে এই যে সংসদীয় সরকার যে দেশে থাকে, সংসদীয় সরকার মানে তুমি ভেবে নাও যে এটা বাংলাদেশের সরকার, ঠিক আছে? বাংলাদেশে সংসদীয় সরকার রয়েছে এবং এই জায়গাতে আমরা দেখতে পাই যে আমরা তো জানি যে একটা সরকারের তিনটা বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো এই যে জাতীয় সংসদে যারা আছেন তারা হচ্ছেন আইন বিভাগ। এবং আমাদের যে মন্ত্রীরা আছেন না, আমরা দেখতে পাই পানি সম্পদ মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, জ্বালানি মন্ত্রী, এই মন্ত্রীরা হচ্ছে শাসন বিভাগের সদস্য। মন্ত্রীরা কোন বিভাগের সদস্য? মন্ত্রীরা হচ্ছে একই সাথে আইন এবং শাসন বিভাগের সদস্য, ঠিক আছে? শাসন বিভাগ এবং একই সাথে আইন বিভাগের সদস্য। তারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আইন বিভাগেরও সদস্য, ঠিক আছে? দুই জায়গারই কিন্তু সদস্য। তো এই যে মন্ত্রীরা আসলে কোন পলিসি নিচ্ছেন, তারা যে কোন একটা আইন পাশ করবেন, কেন তারা সেই আইনটা পাশ করছেন, সেই জায়গায় জনগণের জন্য কি কোনো খারাপ জিনিস আছে, সেই জিনিসগুলোর জন্য কিন্তু এই যে আমরা জাতীয় সংসদে কিন্তু প্রশ্ন দেখতে পাই, ডিবেট সেশন দেখতে পাই। বিরোধী দল এই যে মন্ত্রী যারা আছে তাদেরকে প্রশ্ন করে, আপনি এটা কেন করছেন, কেন এই আইনটা প্রণয়ন করছেন? তো আমরা এই জায়গাতে দেখতে পাই এই যে মন্ত্রী যারা থাকে, এই মন্ত্রীদেরকে আসলে মূলত দেখা যায় যে জবাবদিহির আওতায় নিয়ে আসে এই বিরোধী দল। তো এই কারণে আমরা দেখতে পাই সেখানে কিন্তু শাসন সংক্রান্ত যে ক্ষমতা, সেই জিনিসটাও কিন্তু জাতীয় সংসদে লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা। বিষয়টা কেমন? এই যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের কাছে মূলত আমরা দেখতে পাই যে রাষ্ট্রপতি এবং এছাড়াও আমাদের যে বিচারপতি রয়েছে, এই বিচারপতিদের অভিশংসন ক্ষমতা রয়েছে। বিচারপতিদের কিন্তু অভিশংসন ক্ষমতা রয়েছে। বিষয়টা কেমন? দেখো, এই যে রাষ্ট্রপতিকে চাইলে এই জাতীয় সংসদ কিন্তু হটিয়ে দিতে পারবে। সেক্ষেত্রে মূলত অভিশংসন করতে হবে এবং সংসদের 2/3 মানুষের ভোটের প্রয়োজন হবে। ঠিক একইভাবে বিচারপতিকেও হটিয়ে দিতে পারবে। তো এই যে বিচার সংক্রান্ত যে ক্ষমতাটা, এই বিচার সংক্রান্ত ক্ষমতাটা কিন্তু জাতীয় সংসদের রয়েছে। জাতীয় সংসদ চাইলে রাষ্ট্রপতিকে এবং বিচারপতিকে কিন্তু অভিশংসন করতে পারে। তারপরে আছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। আমাদের এই যে কিছুদিন পরেই আমাদের বাজেট নিয়ে মূলত বাজেট পাস হবে সংসদে। তো এই যে বাজেট সংক্রান্ত যে ক্ষমতা, অর্থাৎ একটা রাষ্ট্রের যে অর্থের অভিভাবক, রাষ্ট্র কোন জায়গায় কর আরোপ করবে, কি পরিমাণ কর আরোপ করবে, কি পরিমাণ ট্যাক্স একটা জিনিসে আরোপ করবে, এই জিনিসগুলো আসে মূলত এই জাতীয় সংসদ থেকে। এবং জাতীয় সংসদে এই আইনটা আমরা দেখতে পাই বাজেট পাস হয়। তারপরে কিন্তু মূলত করের যে বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু একটা রাষ্ট্রে মূলত আমরা দেখতে পাই যে কার্যকর হয়। তো এই যে অর্থ সংক্রান্ত যে ক্ষমতা, একটা রাষ্ট্রের অর্থের আমরা বলতে পারি যে অভিভাবক কি হচ্ছে জাতীয় সংসদ। তো যে বাংলাদেশের যে জাতীয় সংসদ, এটা কিন্তু অর্থ সংক্রান্ত ক্ষমতাও এক্সারসাইজ করে। তারপরে আমরা দেখতে পাই সর্বশেষ সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। আমাদের যে সংবিধান রয়েছে, একটা রাষ্ট্রের মৌলিক দলিল, এই সংবিধান কি পরিবর্তন করবে না বাতিল করবে না নতুন কোনো কিছু এই জায়গায় যুক্ত করবে, এই জিনিসগুলো করার ক্ষমতা মূলত জাতীয় সংসদের কাছে। এবং এক্ষেত্রেও মূলত 2/3 মানুষের ভোটের প্রয়োজন হয় সংবিধানকে সংশোধন করার জন্য বা কোনো একটা জিনিসকে পরিবর্তন করার জন্য। তো এই যে এই জিনিসগুলো আমাদের সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সিকিউ এর জন্য এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং সিকিউ এর জন্য এটা হচ্ছে আমাদের 3 স্টার একটা টপিক। তোমরা যদি সৃজনশীলে যাও, সৃজনশীলে অবশ্যই এই জায়গাটা থেকে প্রশ্ন থাকে যে জাতীয় সংসদের উদাহরণ দেওয়া থাকে এবং তোমাকে বলে যে এই যে যেই প্রতিষ্ঠানের কথা বলা আছে তার যে ক্ষমতা এবং যে তার যে কার্যাবলী, সে যে কাজগুলো করে সেটা নিয়ে আলোচনা করো। তখন তোমাকে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে। তারপরে আমরা যাই কার পরামর্শে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙে দেন। এটা মূলত রাষ্ট্রপতি করেন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি এটা বাংলাদেশের ক্ষেত্রে করে থাকেন। কারণ দেখা যায় যে এই যে রাষ্ট্রপতি তো বাংলাদেশের একটা নমিনাল হেড বলতে পারি আমরা, সে জাস্ট নামে প্রধান, কিন্তু মূল ক্ষমতাটা আসলে প্রধানমন্ত্রীর কাছেই। এবং দেখা যায় যে এই যে রাষ্ট্রপতি কে হয়ে থাকেন, এই যে দল আছে, যেই দল আমরা বলতে পারি যে নির্বাচনে জয়লাভ করেছে,
সেই দলের মূলত যে একজন নেতা, সেই নেতাই কিন্তু রাষ্ট্রপতি হয়ে থাকেন, কারণ এক্ষেত্রে দলের শাসন ক্ষমতাটা খুব সুন্দরভাবে চালানো যায়। তো বাংলাদেশে যে রাষ্ট্রপতি হয় সে মূলত দলের পক্ষেই থাকে। তো তিনি মূলত কার কথা শুনেন? এই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কিন্তু সংসদের অধিবেশন আহ্বান করেন, স্থগিত করেন এবং ভেঙে দিতে পারেন। এক্ষেত্রে তাকে অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলতে হয়। তারপরে জাতীয় সংসদ পরিচালনা করেন কে? আমরা যদি আমাদের যে জাতীয় সংসদের যে ডিবেটগুলো সেগুলো যদি আমরা দেখবো যে উপরের দিকে একজন বসে থাকেন, তিনি হচ্ছেন আমাদের যে স্পিকার। এই স্পিকার কিন্তু জাতীয় সংসদ পরিচালনা করেন। তাহলে জাতীয় সংসদ পরিচালনা করেন স্পিকার। তারপরে বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন, আমরা জানি যে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান। তিনি কি? তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান না। বাংলাদেশের সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তারপরে আমরা দেখতে পাই তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। আমাদের যে আর্ম ফোর্সগুলো রয়েছে, নৌ, বিমান এবং হচ্ছে সেনাবাহিনী, তার কিন্তু সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি। তো এই 1 এবং 3 এটা হচ্ছে আমাদের অপশনের সাথে যায়, সুতরাং উত্তর হবে গ। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পালের কথা উল্লেখ আছে? আমাদের যে সংবিধান, এই সংবিধানের 77 নং অনুচ্ছেদে কিন্তু ন্যায়পালের কথা উল্লেখ আছে। এবং আমরা 64 নং অনুচ্ছেদে দেখতে পাই অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। 64 নং অনুচ্ছেদে বলা আছে অ্যাটর্নি জেনারেলের কথা। অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে 64 নং অনুচ্ছেদে। 117 নং অনুচ্ছেদে আমাদের বলা আছে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা। প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা আছে 117 নং অনুচ্ছেদে। এবং 118 নং অনুচ্ছেদে বলা আছে প্রধান নির্বাচন কমিশনারের কথা। প্রধান নির্বাচন কমিশনার। তো এই যে সংবিধানের যে অনুচ্ছেদগুলো বলে দিলাম, সেই জায়গাগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন থাকে। এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ন্যায়পালটা আসলে কি? ন্যায়পাল কি আসলে? দেখো, এই যে ন্যায়পাল মানে ন্যায়ের কাজ করে, বিষয়টা কেমন? ধরো দেখা গেল যে তুমি একটা সরকারি কোনো অফিসে গেলা, তুমি হচ্ছে জন্ম সনদ করার জন্য গেলা। তখন যিনি সরকারি কর্মরত দায়িত্বরত আছেন তিনি হচ্ছে তোমার কাছে ঘুষ চাইছেন, তারপর দেখা যাচ্ছে যে সে কাজটা করে দিচ্ছেন না। তখন তুমি হচ্ছে এই ন্যায়পালের কাছে যেতে পারবা এবং ন্যায়পালের কাছে তুমি তোমার যে বিচার, সেই বিচারটা তুমি দায়ের করতে পারবা এবং ন্যায়পালকে তোমার যে অভিযোগ আছে সেটা দায়ের করবা। ন্যায়পাল মূলত কি করবে? সে হচ্ছে মূলত এই জিনিসগুলো তদন্ত করবে এবং আমাদের যে উচ্চ পদস্থ যে সকল নেতারা রয়েছেন বা প্রধানমন্ত্রী রয়েছেন তাকে এই জিনিসগুলো মূলত জানাবেন। এবং ন্যায়পাল হচ্ছে আমরা বলতে পারি যে সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি থাকেন তার সমান কিন্তু সম্মানের অধিকারী, ঠিক আছে, মর্যাদার অধিকারী। তো বাংলাদেশের যে ন্যায়পাল, এই ন্যায়পালের কথা বলা আছে 77 নং অনুচ্ছেদে। কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ন্যায়পালের যে আমরা যে বলতে পারি যে ন্যায়পাল সংশ্লিষ্ট বিষয় কিন্তু বাংলাদেশের নেই। কারণ হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কোনো সরকারি হচ্ছে করেনি, কারণ দেখা যায় যে যেই সরকারি করুক না কেন তারাই আসলে বিপদে পড়বে, এই জন্য এই জিনিসগুলো করা হয়নি। তারপরে যাই, অধ্যাদেশ জারি করেন কে? আমরা জানি আমাদের যে অধ্যাদেশগুলো আছে এই অধ্যাদেশ জারি করেন কিন্তু রাষ্ট্রপতি। অধ্যাদেশ জারি করার কথা সংবিধানের যে 93 নং অনুচ্ছেদ, সেই 93 নং অনুচ্ছেদে কিন্তু বলা আছে। 93 নং অনুচ্ছেদে কিন্তু এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ জারির কথা বলা আছে। এখন এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ বিষয়টা কি? অধ্যাদেশ হচ্ছে আমরা বলতে পারি যে এক রকমের আইনি, ঠিক আছে। অধ্যাদেশ হচ্ছে এক রকমের আইনি, কিন্তু এটা হচ্ছে বলতে পারো যে এটা হচ্ছে মানে রাষ্ট্রপতি যখন হচ্ছে সংসদের যে অধিবেশন, এই সংসদের অধিবেশন যখন বসে না, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সংসদ হচ্ছে আইন প্রণয়ন করে, জাতীয় সংসদ আইন প্রণয়ন করে। কিন্তু এমন একটা পরিস্থিতি যেখানে জাতীয় সংসদের কোনো অধিবেশন নেই, কিন্তু তাৎক্ষণিক একটা আইন প্রণয়ন করা দরকার, তখন কি করে? তখন হচ্ছে মূলত এই যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে এবং এই অধ্যাদেশটাই মূলত আইন হিসেবে পরিগণিত হয়। পরবর্তীতে যখন জাতীয় সংসদ বসে তখন হচ্ছে যদি জাতীয় সংসদ চায় এই যে অধ্যাদেশ এটা রাখবে, তাহলে তাদের এখান থেকে মূলত আমরা দেখতে পাই তাদের এখান থেকে অনুমতি দেয়, রাষ্ট্রপতির কাছে এই জিনিসটা যায় এবং সেটা আইনে পরিণত হয়। কিন্তু পরবর্তীতে যদি সংসদ চায় যে এটা বাতিল করে দিবে, এটা আমি রাখতে চাই না, জাতীয় সংসদ চাইলে সেই জিনিসটাও কিন্তু করতে পারবে। তো অধ্যাদেশ হচ্ছে মূলত এক ধরনের আইন, কিন্তু এই আইনটা হচ্ছে আমরা বলতে পারি যে এই যে আইনটা কিন্তু আমাদের হচ্ছে মানে আমাদের নর্মাল যে আইন হয় সেরকম না। এই আইনটা হচ্ছে আমরা দেখতে পাই জাতীয় সংসদ যখন হচ্ছে অধিবেশন বসে না, তখন যে রাষ্ট্রপতি যেই ঘোষণাটা দেন বা যেই আইনটা প্রণয়ন করেন সেটা হচ্ছে মূলত অধ্যাদেশ। এবং এর কথা সংবিধানের 93 নং অনুচ্ছেদে বলা আছে।
তারপরে সংসদীয় ভাষায় বিল বলতে আসলে কি বোঝায়? দেখো এই যে সংসদীয় ভাষায় বিল বলতে আসলে কি বোঝায়, আমরা জানি এই যে আইন সংসদ প্রণয়ন করে, এখন আইন যে সংসদ প্রণয়ন করবে তখন দেখা যায় যে এই যে আইনগুলো যেগুলো আছে এগুলো প্রণয়ন হওয়ার আগে এই আইনগুলো হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছে তৈরি করা, আইনের ড্রাফট তৈরি করা, তারপরে সেই আইনটা জাতীয় সংসদে উত্থাপন করা। জাতীয় সংসদে যখন আইনটা উত্থাপন করা হয় তখন বিরোধী দল, তারপর সরকারি দল রয়েছে, তারা এই জিনিসগুলো ডিবেট করে, আলোচনা করে, সমালোচনা করে, এবং পরবর্তীতে যখন এটা জাতীয় সংসদে পাশ হয়, রাষ্ট্রপতির সাইন পায়, তখন সেটা আইনে পরিণত হয়। কিন্তু আমরা দেখতে পাই আইনের যখন প্রাথমিক প্রস্তাবটা থাকে, যখন এটা আলোচনা পর্যায়ে থাকে, এই যে আইনটা আছে যেটা যখন আলোচনা পর্যায়ে থাকে তখন কিন্তু সেটাকে বলা হয় বিল। যখন আলোচনা পর্যায়ে থাকে তখন সেটাকে বলা হয় বিল। যখন রাষ্ট্রপতি সাইন করেন এটাকে এবং জাতীয় সংসদ এটা মূলত পাশ করে তখন কিন্তু এটা মূলত আইনে পরিণত হয়। তো বিল হচ্ছে মূলত আইনের প্রাথমিক প্রস্তাব। তারপরের প্রশ্নে, মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগ পত্র পাঠাবেন? তিনি মূলত স্পিকারের নিকট কিন্তু পদত্যাগ পত্র পাঠাবেন এবং তার অবর্তমানে কিন্তু স্পিকার দায়িত্ব পালন করবেন। তারপরে যাই আমরা আমাদের 11 এবং 12 নং প্রশ্নে। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচিত সদস্য জনাব ক সংসদের অধিবেশন পরিচালনায় দায়িত্ব পান। কোনো কারণে বাংলাদেশের রাষ্ট্রপতি পদ শূন্য হলে তিনি ওই পদের দায়িত্ব পালন করেন। তাহলে আমরা এখানে দেখতে পাই এখানে মূলত স্পিকারের কথা বলা হচ্ছে। উদ্দীপকে জনাব ক কোন পদে অধিষ্ঠিত রয়েছেন? তিনি মূলত স্পিকার পদে অধিষ্ঠিত রয়েছেন। কারণ আমরা বলেছি যে এই যে জাতীয় সংসদ পরিচালনা করেন মূলত স্পিকার, এবং রাষ্ট্রপতির যদি পদ শূন্য হয় তখন মূলত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার। জনাব ক তার পদে অধিষ্ঠিত হয়েছেন কিভাবে? স্পিকার তিনি তার পদে কিভাবে অধিষ্ঠিত হয়েছেন? তিনি মূলত সংসদ সদস্যদের ভোটে তার যে পদ, এই পদে মূলত যে এই দায়িত্ব লাভ করেছেন। আমরা দেখতে পাই যখন হচ্ছে আমাদের যারা এমপি থাকেন তাদের যখন হচ্ছে আমরা দেখতে পাই যে তাদের যখন শপথ হয়ে যায়, তারপরে এই যে স্পিকার মূলত যেই দল হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাদের দিক থেকে আসে যে স্পিকারের নাম আসে, আমরা এই মানুষকে স্পিকার চাই, এবং তিনি হচ্ছে মূলত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তো তিনি হচ্ছেন সংসদ সদস্যদের ভোটে মূলত এই যে স্পিকার পদ, সেই স্পিকার পদে অধিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং এই সুপ্রিম কোর্টের কথা মূলত বাংলাদেশের সংবিধানের 94 নং অনুচ্ছেদে বলা আছে, এবং সেখানে বলা আছে যে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন নিয়ে বাংলাদেশের একটা সুপ্রিম কোর্ট থাকবে 94 নং অনুচ্ছেদে সংবিধানের। তারপরে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মন্ত্রণালয়ের প্রধানকে, তাহলে উত্তর হবে মন্ত্রী। কিন্তু যদি বলে যে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে, তাহলে উত্তর হবে সচিব। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব। তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ প্রদান করেন? আমি অলরেডি অনেক জায়গায় বলেছি যে এই যে প্রধান যে নিয়োগের কাজগুলো, প্রধান নির্বাচন কমিশনার, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, সব জায়গাগুলোতেই মূলত নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের যে সৃজনশীল, অর্থাৎ যেই জায়গাগুলো থেকে তোমার প্রশ্ন আসতে পারে সৃজনশীল, সেই জায়গাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। দেখো আমাদের ক নম্বরে প্রশ্ন আসে সংসদ পরিচালনা করেন কে? আমরা জানি সংসদ পরিচালনা করেন স্পিকার। এক বাক্যে জাস্ট এই জিনিসটা হচ্ছে উত্তর দিবে। তারপরে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়? বিচার বিভাগের স্বাধীনতা মানে হচ্ছে বিচার বিভাগ অন্য যে দুইটা বিভাগ আছে, আইন বিভাগ এবং শাসন বিভাগ, তার মূলত তাদের অধিকার থেকে বা তাদের যে আমরা বলতে পারি যে তাদের যে প্রেশার, এটা থেকে মুক্ত থাকবে এবং তাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো পালন করবে। বিচার বিভাগের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্ব বিচার বিভাগ পালন করবে। এই জায়গায় আইন বিভাগ বা শাসন বিভাগের কোনো রকম কোনো হস্তক্ষেপ থাকবে না। এই জিনিসটাই হচ্ছে মূলত বিচার বিভাগের স্বাধীনতা। তো এই জায়গাতে তোমার লিখতে হবে হচ্ছে মূলত দুইটা প্যারায়। তুমি হচ্ছে প্রথম বাক্যে লিখবা যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝো, সেই জিনিসটা হচ্ছে এই জায়গাতে লিখবা। তারপরে আসলে বিচার বিভাগের স্বাধীনতার ফলে কি জিনিসটা নিশ্চিত হয়, সামাজিক, অর্থনৈতিক, যে রাজনৈতিক যে স্বাধীনতা আছে সেই জিনিসগুলো নিশ্চিত হয়। ব্যক্তি তার অধিকার ফিরে পায়, ব্যক্তি তার যে ন্যায্য অধিকারগুলো রয়েছে আসামির বিরুদ্ধে, সেই অধিকারগুলো সে রক্ষিত হয় এবং সেই অধিকারগুলো সে ফিরে পায়, সেই জিনিসটা হচ্ছে এই জায়গায় লিখবা। এবং মাস্ট এই জায়গাতে কি করতে হবে? দুইটা প্যারায় লিখতে হবে। প্রথম প্যারায় থাকবে তোমার জ্ঞানমূলক,
এবং দ্বিতীয় প্যারায় থাকবে মূলত তোমার ব্যাখ্যা। ঠিক আছে, অবশ্যই এই জায়গাতে দুইটা প্যারাতে লিখতে হবে, অবশ্যই এটাতে দুইটা প্যারায় লিখতে হবে। তো এই জিনিসটা হচ্ছে একটু দেখে নিও, খুবই ইজি জিনিসটা। তারপর আছে আমরা গ নম্বরে যাই। উদ্দীপকের প্রথমে উল্লেখিত প্রতিষ্ঠানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন প্রতিষ্ঠানের মিল রয়েছে ব্যাখ্যা করো। দেখো আমরা দেখি কোন প্রতিষ্ঠানের কথা বলা আছে। শ্রেণীকক্ষে পৌরনীতি ও সুশাসনের শিক্ষক বলেন যে সরকারের একটি অঙ্গ সরকারি অর্থ তহবিলের নিয়ন্ত্রক ও রক্ষক হিসেবে কাজ করে, এটি বিতর্ক সভা হিসেবেও কাজ করে থাকে। তিনি আরও বলেন যে সরকারের আরেকটি অঙ্গ রাজনৈতিক প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিরোধের নিষ্পত্তি করে। এছাড়াও নাগরিক স্বাধীনতা রক্ষা ও নিরাপত্তা বিধান করাও এই বিভাগের কাজ। তাহলে প্রথমে উল্লেখিত বিভাগটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ। তো এই যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ সম্পর্কে কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো তুমি কি করবা, প্রথমে এটা লিখবা যে উদ্দীপকের প্রথমে উল্লেখিত প্রতিষ্ঠানের সাথে আমার পাঠ্য বইয়ের জাতীয় সংসদের মিল রয়েছে, নিচে এই জাতীয় সংসদ নিয়ে ব্যাখ্যা করা হলো। তারপরে তুমি জাতীয় সংসদ নিয়ে মূলত ব্যাখ্যা করবা। জাতীয় সংসদ বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান, এটি রাষ্ট্রের অর্থভাণ্ডারের রক্ষক এবং নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। সংসদের অনুমোদন ছাড়া কোনো কর আরোপ বা সরকারি অর্থ ব্যয় করা যায় না। প্রতি অর্থ বছরে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট পেশ করেন এবং সংসদে তা নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয় এবং সেটি মূলত অনুমোদন প্রায়। এছাড়া জাতীয় সংসদ একটি গুরুত্বপূর্ণ বিতর্ক সভা। এখানে জনগণের যে নির্বাচিত সরকার থাকে সেই সরকার বিরোধী দলের কাছে মূলত যে তাদের যে জবাবদিহিতা, সেই জবাবদিহিতাটা নিশ্চিত করে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু জাতীয় সংসদ সম্পর্কে লিখতে পারি। তারপর শেষ দিকে তুমি হচ্ছে এই উদ্দীপকের সাথে এই জিনিসটা হচ্ছে কানেক্ট করবা, যে এই উদ্দীপকে হচ্ছে এই যে অর্থ রিলেটেড জিনিসগুলো বলা হচ্ছে, কর আরোপের কথা বলা হচ্ছে, এই জিনিসটা মূলত জাতীয় সংসদেরই কাজ। তার মানে এই যে আমাদের যে সৃজনশীল রয়েছে বা আমাদের যে উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপকে কিন্তু জাতীয় সংসদের কথা বলা আছে, এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করবা। তো আমাদের এইখানে তিনটা প্যারায় বিষয়টা লেখার চেষ্টা করবা। প্রথম প্যারায় হচ্ছে জাস্ট বলবা জিনিসটা এইরকম। দ্বিতীয় প্যারায় ওই রিলেটেড যে জিনিসগুলো আছে, যেই প্রতিষ্ঠান সম্পর্কে বলা আছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে তুমি ব্যাখ্যা দিবা। তারপরে 3 নম্বরে তুমি মূলত যে উদ্দীপক রয়েছে সেই উদ্দীপক থেকে মূলত কানেক্ট করার চেষ্টা করবা। তারপরে আমরা যাই আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের শেষোক্ত প্রতিষ্ঠানের ভূমিকা তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করো। দেখো আমাদের বলা আছে যে আমাদের যে পরবর্তী প্রতিষ্ঠান, সেই পরবর্তী প্রতিষ্ঠান কি করে, রাজনৈতিক প্রক্রিয়ায় বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের মধ্যে বিরোধের নিষ্পত্তি করে। এছাড়াও নাগরিক স্বাধীনতা রক্ষা করে এবং নিরাপত্তা বিধান করে, করাও হচ্ছে এই বিভাগের কাজ। তার মানে হচ্ছে আমাদের যে পরবর্তী যে বিভাগ রয়েছে সেই বিভাগ হচ্ছে মূলত বিচার বিভাগ, এবং বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জিনিসটা কিন্তু তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তুমি এই জিনিসটা এই জায়গাতে কিভাবে ব্যাখ্যা করবা, এই জিনিসটা এই জায়গায় তোমাকে ব্যাখ্যা করতে হবে পয়েন্ট আকারে। তারপরে এই জিনিসটা তোমাকে এই জায়গায় ব্যাখ্যা করতে হবে। প্রথমে লিখবা যে আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের যে শেষোক্ত প্রতিষ্ঠানটা আছে অর্থাৎ বিচার বিভাগ, এই বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে কিভাবে এটি আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি ব্যাখ্যা করা হলো। তারপর তোমার যে পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু শুরু হয়ে যাবে। আইন অনুযায়ী ন্যায় বিচার প্রদান করে, যাদেরকে ন্যায় বিচার প্রদান করার কথা তাদেরকে ন্যায় বিচার প্রদান করে, এবং ন্যায় বিচার মূলত মানুষের যে ন্যায় বিচার আছে সেই ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে এটি কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করে। আইনের শাসন মানে হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সবাই নির্বিশেষে হচ্ছে আইনের চোখে সমান। আইন মূলত ধনী কিংবা দরিদ্র দেখে তার যে রায় আছে সেটা পরিবর্তন করবে না, এটা হচ্ছে আইনের শাসন। আইনের চোখে সবাই সমান। তারপরে বিচার বিভাগ মূলত মৌলিক অধিকার সংরক্ষণ করে। আমরা জানি আমাদের যে মৌলিক অধিকার সেটা আমাদের সংবিধানের যে 3য় ভাগ 26 থেকে 47 নং অনুচ্ছেদ সেইখানে বর্ণনা করা আছে, এবং রাষ্ট্র যদি মানুষের এই মৌলিক অধিকারগুলোকে লঙ্ঘন করে বা হচ্ছে তাদের এই অধিকারগুলো থেকে বঞ্চিত করে, তাদের এই অধিকারগুলোতে হস্তক্ষেপ করে, তখন কিন্তু ব্যক্তি চাইলে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেখানে গিয়ে কিন্তু মামলা দায়ের করতে পারে, রিট আবেদন করতে পারে যে আমার অধিকারগুলো মূলত খর্ব করা হয়েছে, আমি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে চাই। সে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে। তো এখানে গিয়ে তাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কিন্তু সে রক্ষা করতে পারে। তারপরে সংবিধান এবং আইনের সঠিক ব্যাখ্যা প্রদান, অসাংবিধানিক যে আইন আছে এবং কার্যক্রম আছে সেটা বাতিল করে, এবং বিরোধ নিষ্পত্তি এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা করে। আমরা দেখতে পাই বিচার বিভাগ সংবিধান এবং আইনের যে সঠিক ব্যাখ্যা প্রদান, সেই সঠিক ব্যাখ্যা প্রদান করে, এবং সরকারি দল যেটা আছে তারা যাতে এই আইনের ভুল ব্যাখ্যা দিয়ে নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে সেই জিনিসটা কিন্তু নিশ্চিত করে আমাদের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগ।
তারপরে অসাংবিধানিক যে আইন আছে বা কার্যক্রম আছে সেই জিনিসটা কিন্তু বাতিল করে দেয়। আমরা রিসেন্টলি দেখতে পাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো কিন্তু আবারও ইন্ট্রোডিউস করা হয়েছে এবং বিচার বিভাগ মূলত ওই যে আইনটা করা হয়েছিল 2011 সালে সেটাকে কিন্তু অসাংবিধানিক এবং সংবিধানের পরিপন্থী, মানুষের অধিকারের পরিপন্থী বলে ঘোষণা করেছে। তারপরে বিরোধ নিষ্পত্তি এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা করে। কারণ আমাদের ব্যক্তির সাথে ব্যক্তির জায়গা জমি বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ঝামেলা হতে পারে, তো এই জিনিসগুলো নিষ্পত্তি করার মাধ্যমে, এই জিনিসগুলো সমাধান দেওয়ার মাধ্যমে বিচার বিভাগ কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করে। তো এইখানে তোমার মূলত কি করতে হবে, এখানে তোমাকে পয়েন্ট আকারে লিখতে হবে। 6 নম্বরে তুমি লিখতে পারো ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিত করে। তো এইখানে তোমাকে হচ্ছে পয়েন্ট আকারে লিখতে হবে এবং চেষ্টা করবা যে এখানে মিনিমাম হচ্ছে 4টা, বেশি হলে 5টা পয়েন্ট দেওয়ার। 4 থেকে 5টা পয়েন্ট দিলে মোটামুটি হচ্ছে এই জায়গাতে মার্ক ভালো থাকে। আদারওয়াইজ পৌরনীতি লেখার সিস্টেমই হচ্ছে এইটা, এইভাবে যদি লিখতে পারো তাহলে হচ্ছে মার্ক ভালো থাকবে, লেখার প্রেজেন্টেশনটা সুন্দর হবে, আদারওয়াইজ কিন্তু মার্ক ভালো থাকবে না। আচ্ছা, আমরা প্রথম সৃজনশীলটা দেখলাম, এখন আমরা আমাদের যে দ্বিতীয় সৃজনশীল সেই দ্বিতীয় সৃজনশীলে যাচ্ছি। আমাদের ক নাম্বারে আছে কোরাম কি। দেখো আমাদের যে সংসদের যে অধিবেশন বসে, এই সংসদের অধিবেশনে এই অধিবেশন পরিচালনার জন্য ন্যূনতম কিছু সদস্যের দরকার হয়। আমাদের কি হয়, আমাদের দেখা যায় যে আমাদের যদি কোনো আমরা স্কুলে আমাদের ছোটবেলায় কি হতো যে অনেক বেশি কম যদি স্টুডেন্ট হতো তখন এই কম স্টুডেন্টদেরকে ছুটি দিয়ে দিত। তো সংসদেরও একটা রেওয়াজ আছে, সংসদে যদি ন্যূনতম 60 জন সদস্য না হয় তাহলে কিন্তু সংসদের অধিবেশন বসে না। তো এই যে কোরাম, এই কোরাম হচ্ছে মূলত 60 জনের যে দলটা আছে সেই 60 জনের দলটা। জাতীয় সংসদের কাজ পরিচালনার জন্য ন্যূনতম যে সংখ্যক সদস্যের উপস্থিতি প্রয়োজন তাকে মূলত কোরাম বলা হয় এবং এই কোরামের সংখ্যা হচ্ছে মূলত 60। ঠিক আছে, 60 জন সদস্য হতে হয় মূলত একটা অধিবেশন বসার জন্য এবং এর কম হলে কিন্তু সংসদের অধিবেশন মূলত স্থগিত হয়ে যায়। তারপরে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। আমরা এটা নিয়ে ব্যাখ্যা করেছি যে বাংলাদেশের যে জাতীয় সংবিধান, আমাদের যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদে আমরা 350টা আসন দেখতে পাই, 300টা মোট আসন এবং 50টা হচ্ছে সংরক্ষিত আসন, সংরক্ষিত নারী আসন। এবং এই যে আমাদের যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট একটি জাতীয় সংসদ এবং এখানে সংবিধানের যে 65 নম্বর অনুচ্ছেদ সেখানে কিন্তু জাতীয় সংসদের কথা বলা আছে এবং এই জায়গায় সেই জিনিসটাই হচ্ছে ব্যাখ্যা করা আছে এবং তুমি চেষ্টা করবা এই জিনিসটা হচ্ছে 2টা প্যারায় লেখার। ঠিক আছে, প্রথম বাক্যে তুমি লিখতে পারো যে সংবিধানের এত নং অনুচ্ছেদে জাতীয় সংসদের কথা বলা হচ্ছে, তারপরে হচ্ছে তুমি জাতীয় সংসদের যে বিষয়গুলো, এখানে স্পিকার থাকে, ডেপুটি স্পিকার থাকে, তারপর তুমি যে আমাদের যে সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, তাদের যে ভূমিকাগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এই জায়গাতে ব্যাখ্যা করতে পারো। তারপর যে আমরা গ নম্বরে মিস্টার বেকহাম শাসন বিভাগের কোন পদে অধিষ্ঠিত তার ক্ষমতা সম্পর্কে লেখো। দেখি মিস্টার বেকহাম কি করছে। মিস্টার বেকহাম একটি দেশের সরকার প্রধান, তাকে কেন্দ্র করে দেশটির শাসন ব্যবস্থা পরিচালিত হয়। গত আইনসভার নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। দেখো তার মানে হচ্ছে এই যে মিস্টার বেকহাম তিনি হচ্ছেন গিয়ে প্রধানমন্ত্রী, তিনি যেহেতু দেখা যায় যে সরকার প্রধান, আমরা জানি সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। তো মিস্টার বেকহাম যিনি আছেন তিনি হচ্ছেন মূলত প্রধানমন্ত্রী এবং তার প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই সম্পর্কে কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমরা এই জায়গায় মূলত যে প্রথমে লিখবো অধ্যাপক মিস্টার বেকহাম তিনি শাসন বিভাগের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত, তার যে ক্ষমতা সেই ক্ষমতাগুলো নিচে বিশ্লেষণ করা হলো এবং এই জায়গাতেও তুমি মূলত পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে। আমরা প্রধানমন্ত্রীর ভূমিকা হিসেবে দেখতে পাই তিনি যে মন্ত্রিসভা থাকেন সেই মন্ত্রিসভাকে তিনি নেতৃত্ব দেন এবং নিয়ন্ত্রণ করেন। তারপর আমরা দেখতে পাই তিনি নীতি নির্ধারণ করেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন, কোন নীতিগুলো নেওয়া হবে, কোন নীতিগুলো বাস্তবায়ন করা হবে, কোন পলিসিগুলো বাস্তবায়ন করা হবে, তারপর আমাদের কোন ডেভেলপমেন্ট প্রজেক্টটা আগে নেওয়া হবে, সেই জিনিসগুলো মূলত প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই আসে। তারপরে তিনি সংসদীয় নেতৃত্ব প্রদান করেন সেই দলকে। তারপর আমরা দেখতে পাই প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং তদারকি করেন। দেশের সমগ্র প্রশাসনিক ব্যবস্থার উপর প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ প্রভাব থাকে, সরাসরি প্রভাব থাকে। তিনি বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তরের কার্যক্রম তদারকি করেন এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু বিভিন্নভাবে নির্দেশনা প্রদান করেন যাতে প্রশাসন সঠিকভাবে কাজ করে। তো এই যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই জিনিসগুলো কিন্তু আমরা পয়েন্ট আকারে লিখলাম। তো এইভাবে 4টা থেকে 5টা কিন্তু পয়েন্ট দিবা। একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যদি গ নাম্বারে যদি তুমি 3টা পয়েন্ট দাও তাহলে অবশ্যই তোমাকে ঘ নাম্বারে 4টা পয়েন্ট দিতে হবে। গ নাম্বারে যদি তুমি 4টা পয়েন্ট দাও, ঘ নাম্বারে অবশ্যই তোমাকে 1টা পয়েন্ট বেশি দিতে হবে, অর্থাৎ 5টা পয়েন্ট দিতে হবে, কারণ এখানে কিন্তু 1 মার্কের ডিফারেন্স থাকে। তারপরে আমাদের ঘ নম্বরে আছে আমাদের উদ্দীপকে উল্লিখিত মিস্টার ডেভিড দেশের সর্বজন শ্রদ্ধাশীল মহামান্য ব্যক্তি। তুমি কি এতে একমত? যুক্তি সহ বর্ণনা করো। দেখি মিস্টার হচ্ছে আমাদের যে ডেভিড আছেন, মিস্টার ডেভিড আসলে কি করে। দলের নেতা হিসেবে মিস্টার ডেভিড তাকে এই পদে নিয়োগ দান করেন।
নিয়োগ লাভের পর তিনি মিস্টার ডেভিডের নিকট শপথ গ্রহণ করেন। আমরা জানি যে আমাদের যদি সংসদীয় সরকার ব্যবস্থা দেখি, যদিও এখানে বলা নাই সংসদীয় সরকার ব্যবস্থা, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ধরে আমাদের এখানে করতে হবে সৃজনশীলটা। তো আমরা দেখতে পাই যে সংসদীয় সরকার ব্যবস্থায় এই যে আমাদের যে প্রধানমন্ত্রী থাকেন, প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতির নিকট শপথ গ্রহণ করেন। তো এই জায়গাতে আমাদের কিন্তু ক্লু দেওয়া আছে যে মিস্টার ডেভিডের নিকট শপথ গ্রহণ করেন কে? মিস্টার বেকহাম। তার মানে আমাদের মিস্টার বেকহাম হচ্ছেন প্রধানমন্ত্রী, মিস্টার ডেভিড হচ্ছেন মূলত রাষ্ট্রপতি। তো আমরা দেখতে পাই রাষ্ট্রপতি তিনি হচ্ছেন সর্বজন শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। তিনি আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের হচ্ছেন মূলত আমাদের হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান। অপরদিকে আমাদের যে সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান হচ্ছেন মূলত রাষ্ট্রপতি। তো তিনি হচ্ছেন একজন শ্রদ্ধাশীল ব্যক্তি। এই জিনিসটা নিয়ে তোমাকে বর্ণনা করতে হবে। তো তুমি হচ্ছে এই জায়গাতে শুরু করবা উদ্দীপকে উল্লেখিত মিস্টার ডেভিডের পদটি বাংলাদেশের রাষ্ট্রপতি পদের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই মিস্টার ডেভিড দেশের সর্বজন শ্রদ্ধেয় মহামান্য ব্যক্তি। এই উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। নিচে এটা যুক্তি সহ বর্ণনা করা হলো। তো প্রথমে তুমি হচ্ছে এখানে পয়েন্ট বর্ণনা করবা যে রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসেবে মর্যাদা, তাকে কিন্তু সংবিধানে রাষ্ট্রের যে সাংবিধানিক প্রধান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তিনি হচ্ছেন হেড অফ দ্য স্টেট, যে জিনিসটা বর্ণনা করেছি। তারপরে তিনি হচ্ছেন দল নিরপেক্ষ এবং নিরপেক্ষ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি সাধারণত রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন। তিনি দলীয় রাজনীতির বাইরে থেকে রাষ্ট্রের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করেন, যা তাকে নিরপেক্ষ ও সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা ভিন্ন জিনিসগুলো দেখতে পাই, কিন্তু তোমাকে এই জায়গা থেকে মূলত ওই নিরপেক্ষ ভূমিকা থেকে তোমাকে এই সৃজনশীলগুলো অ্যান্সার করতে হবে। তারপরে তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিয়োগ এবং দায়িত্ব পালন। আমরা অলরেডি বলেছি তিনি যে প্রধান নিয়োগগুলো এটি মূলত রাষ্ট্রপতির কাছ থেকে আসে। এবং সর্বশেষ হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব। তিনি হচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করেন এবং তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রের যে প্রধান, তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান বা হেড অফ দ্য স্টেট। তো এই কারণগুলোর জন্য তিনি মূলত আমরা দেখতে পাই যে তিনি হচ্ছেন আমাদের কাছে অনেক বেশি শ্রদ্ধাশীল। এছাড়া রয়েছে সংবিধান রক্ষার প্রতীক হিসেবে ভূমিকা। রাষ্ট্রপতি সংবিধানের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেন এবং রাষ্ট্রীয় কার্যক্রম সংবিধানের কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করেন। এবং এই সকল কারণে কিন্তু তাকে মূলত রাষ্ট্রের যে মানুষ তারা কিন্তু শ্রদ্ধা করে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে তুমি সৃজনশীলের ভিতরে কিন্তু লিখতে পারো। এভাবে পয়েন্ট আকারে যদি লেখো তাহলে কিন্তু এটাই হচ্ছে নিয়ম, এইভাবেই হচ্ছে লিখতে হয়। এইভাবে লিখলেই হচ্ছে তুমি হচ্ছে একটা ভালো মার্ক কিন্তু এক্সপেক্ট করতে পারো তোমার যদি প্রেজেন্টেশনটা সুন্দর হয়। আচ্ছা, তারপরে যাচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়। সেই ষষ্ঠ অধ্যায় মূলত আমাদের যে স্থানীয় শাসন, এই স্থানীয় শাসন নিয়ে আমাদেরকে আলোচনা আছে। এবং আমরা এই যে স্থানীয় শাসন, এই স্থানীয় শাসন থেকে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, আমরা দেখব যে বাংলাদেশের স্থানীয় শাসন কাঠামো থেকে প্রশ্ন হয়, স্থানীয় স্বায়ত্ত শাসনের গুরুত্ব থেকে প্রশ্ন হয়, ইউনিয়ন পরিষদের গঠন কার্যাবলী এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জনগণের যে অংশগ্রহণ সেটার গুরুত্ব কি সেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। ঠিক একইভাবে ইউনিয়ন পরিষদের সাথে পৌরসভার গঠন ও কার্যাবলী, পৌরসভার কার্যক্রমে জনগণের অংশগ্রহণের গুরুত্ব সেই জায়গা থেকে প্রশ্ন হয়। এবং সর্বশেষ আমরা দেখতে পাই উপজেলা পরিষদের গঠন এবং কার্যাবলী থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো আমরা যদি এই জায়গাগুলো যদি ভালো করে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু মোটামুটি আমাদের প্রত্যেকটা জিনিসই কভার হয়ে যায়। এবং এই জায়গাতে আমাদের স্থানীয় স্বায়ত্তশাসনের যে গুরুত্ব সেই টপিকটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপর আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই জায়গাতে। তো এই দুইটা টপিক তোমাকে আরো ভালোভাবে দেখতে হবে। তা আমরা যদি প্রশ্ন সলভে যাই, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কোন আদর্শের সাথে সম্পর্কিত? এই যে স্থানীয় স্বায়ত্তশাসন, যেখানে আমরা দেখতে পাই ইউনিয়ন পরিষদে কি হয়, ওই অঞ্চলের যিনি হচ্ছেন আমরা বলতে পারি যে ওই অঞ্চলের যিনি হচ্ছেন পরিচিত মানুষ থাকেন তিনি হচ্ছে ভোটে দাঁড়ান এবং তাকে মূলত মানুষ ভোট দিয়ে থাকে। তো এই যে স্থানীয় স্বায়ত্তশাসন এটা কোন আদর্শের সাথে সম্পর্কিত? তো ভোটাভুটির জিনিসগুলো চলে আসছে, জনগণের মতামতটা চলে আসছে, তার মানে এটা মূলত আমাদের গণতান্ত্রিক আদর্শের সাথে সম্পর্কিত। তারপরে আমরা যাই, এখানে আমাদের দুইটা কনসেপ্ট একটু বুঝতে হবে। এক হচ্ছে স্থানীয় শাসন আর একটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন মানে আমরা জানি ওই অঞ্চলের যারা মানুষ থাকবে তারা মূলত কিন্তু তাদের নিজেদেরকে মূলত শাসন করবে, এটা হচ্ছে স্বায়ত্তশাসন। ওই অঞ্চলের মানুষ নিজেদেরকে শাসন করবে, এটা হচ্ছে স্বায়ত্তশাসন। আমাদের এখানে দুইটা কনসেপ্ট খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে স্থানীয় শাসন কি আর স্থানীয় স্বায়ত্তশাসনটা কি। দেখো, স্থানীয় শাসন যেটা সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। আমাদের যিনি প্রধান থাকেন, বলতে পারো যে আমাদের যে প্রধানমন্ত্রী থাকেন, তো ওই জায়গার একটা প্রভাব থাকে এই যে স্থানীয় শাসন, সেই স্থানীয় শাসনে। কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসন যেটা থাকে সেখানে আমরা দেখতে পাই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু এই স্থানীয় স্বায়ত্তশাসনে পরিচালিত হয়। সেখানকার জনগণ মূলত ভোটে দাঁড়ায় এবং তারা মূলত ওই জায়গাটাতে শাসন করে থাকে।
সরকারি কর্মকর্তারা প্রশাসন পরিচালনা করেন। আমরা দেখতে পাই যে আমাদের যে ইউএনও অফিসার রয়েছে, তারপর আমাদের যে ডিসি রয়েছে, তিনি মূলত আমরা দেখতে পাই যে এই যে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু প্রশাসন পরিচালনা করেন। কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসনে আমরা দেখতে পাই জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু পরিচালনা করে থাকেন। সেই অঞ্চলের যারা হচ্ছে সেই অঞ্চলে পরিচিত মুখ থাকে তাকে মূলত জনগণরা ভোট দেয় এবং তিনিই কিন্তু মূলত আমরা দেখতে পাই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশনের মেয়র হয়ে আসেন এবং তিনি কিন্তু শাসন করেন এবং তার একটা নিজের শাসন থাকে, তিনি যেভাবে চান সেভাবে কিন্তু করতে পারেন। কিন্তু এই জায়গায় যারা থাকেন ইউএনও বা ডিসি, তারা কিন্তু নিজের মতো করে পরিচালনা করতে পারেন না। তাদের উপর থেকে যেই জিনিসটা বলা হয় সেই জিনিসটাই কিন্তু তাদেরকে পরিচালনা করতে হয়, তাদেরকে সেই আইনের বাইরে বা সেই যে নীতি নির্ধারণী রয়েছে সেই নীতি নির্ধারণের বাইরে কিন্তু তারা যেতে পারেন না। কিন্তু এই যে স্থানীয় স্বায়ত্তশাসনে যারা থাকেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, তারা কি করতে পারেন? তারা কিন্তু নিজেদের মতো করে নিজের এলাকায় কোন জায়গায় উন্নতি লাগবে, কোন রেলঘাট রয়েছে সেটা নির্মাণ করবে, কোন বাজারটা নির্মাণ করবে, কোন জায়গায় হাসপাতাল নির্মাণ করবে, এই জিনিসগুলো কিন্তু তারা কিন্তু করতে পারেন। ঠিক আছে, তারপর আমরা যাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এই যে যারা রয়েছে ইউএন এবং ডিসি, তাদের ক্ষমতা সীমিত, সিদ্ধান্ত গ্রহণের তুলনামূলক কিন্তু স্বাধীনতা থাকে। স্থানীয় বিষয়ে সরকারের নীতি বাস্তবায়নই প্রধান কাজ। সরকারের যে নীতি থাকে সেটা স্থানীয় পর্যায়ে বাস্তবায়নই তাদের মূল কাজ। স্থানীয় জনগণের প্রয়োজন পূরণ এবং উন্নয়নই হচ্ছে তাদের প্রধান কাজ। স্থানীয় জনগণের যে প্রয়োজন রয়েছে, তাদের যে চাহিদা রয়েছে, সেই জিনিসটা তারা বোঝার চেষ্টা করে এবং মূলত সেই অনুযায়ী তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কিন্তু তারা সাজায়। এটার উদাহরণ হচ্ছে আমরা দেখতে পাই জেলা প্রশাসকের কার্যালয় এবং হচ্ছে ইউএনও কর্মকর্তা বা ইউএনও বা উপজেলা নির্বাহী কর্মকর্তার যে কার্যক্রম, সেটা হচ্ছে মূলত স্থানীয় শাসনের অন্তর্ভুক্ত। কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসনের অন্তর্ভুক্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন। আশা করি এই যে স্থানীয় শাসন এবং স্থানীয় স্বায়ত্তশাসন রয়েছে, এই দুইটা জিনিস কিন্তু তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর আমরা যাই, দেখো বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য হলো সরকারি কর্মচারীদের শাসন। দেখো আমরা সরকারি কর্মচারীদের শাসন দেখেছি, স্থানীয় শাসন ঠিক না, কিন্তু এটা কিন্তু আমাদের যাচ্ছে না। সরকারি কর্মচারীদের শাসন হচ্ছে স্থানীয় শাসন, তার মানে এটা আমাদের যাবে না। তার মানে আমাদের উত্তর হবে 2 এবং 3, অধিকতর স্বায়ত্তশাসন এটা এবং নির্বাচিত প্রতিনিধিদের শাসন। তার মানে উত্তর হবে 2 ও 3। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর প্রাথমিক স্তর বা সর্বনিম্ন স্তর হলো, সেটা হচ্ছে মূলত ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ। এবং এই জায়গায় আমরা বাংলাদেশের যে স্থানীয় সরকার কাঠামো সেটাকে 2 ভাগে ভাগ করতে পারি। স্থানীয় সরকার কাঠামোকে 2 ভাগে ভাগ করা যায়। দেখো এই জিনিসটা একটু নোট নাও, এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আমাদের শহুরে কাঠামো আমরা বলতে পারি। এই শহুরে কাঠামোকে আবার আমাদের 2 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন এবং দ্বিতীয় হচ্ছে আমাদের পৌরসভা। সিটি কর্পোরেশন এবং পৌরসভা। আমাদের যে স্থানীয় সরকার কাঠামো আছে সেটাকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রামীণ, একটা হচ্ছে শহুরে। শহুরে যেটা আছে সেটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সিটি কর্পোরেশন এবং পৌরসভা। এবং গ্রামীণ যেটা আছে সেটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। গ্রামীণটাকে কয় ভাগে ভাগ করা যায়? গ্রামীণ যে সরকার কাঠামো সেটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায়, যেখানে আমরা দেখতে পাই যে আমাদের ইউনিয়ন পরিষদ রয়েছে, আমাদের উপজেলা পরিষদ রয়েছে এবং আমাদের কিন্তু জেলা পরিষদ রয়েছে। আমাদের জেলা পরিষদ রয়েছে এবং এখানে সর্বনিম্ন স্তর হচ্ছে মূলত ইউনিয়ন পরিষদ। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তারপরে যাই আমরা ইউনিয়ন পরিষদের যে গঠন, ইউনিয়ন পরিষদ কিভাবে গঠিত হয়, কয়জন সদস্য থাকে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। ইউনিয়ন পরিষদ গঠিত হয় 1 জন চেয়ারম্যান, 9 জন নির্বাচিত সদস্য এবং 3 জন সরাসরি ভোটে নির্বাচিত মহিলাদের জন্য সংরক্ষিত আসন এই মহিলা সদস্যদেরকে নিয়ে। 1 জন চেয়ারম্যান থাকে, 9 জন নির্বাচিত সদস্য থাকে এবং 3টা আসন থাকে মহিলাদের জন্য। সেই 3টা আসন নিয়ে মূলত এখানে আমরা 1 জন চেয়ারম্যান, 9 জন নির্বাচিত সদস্য, মোট 10 জন এবং 3 জন যে মহিলা থাকে, মোট 13 জন। এই 13 জন নিয়ে কিন্তু আমরা ইউনিয়ন পরিষদ গঠন হতে দেখতে পাই। নির্বাচনের উদ্দেশ্যে প্রত্যেকটি ইউনিয়নকে 9টি ওয়ার্ডে বিভক্ত করা হয়। আমরা এখান থেকে দেখতে পেলাম প্রত্যেকটা ইউনিয়নকে কয়টা ওয়ার্ডে বিভক্ত করা হয়? 9টা ওয়ার্ডে বিভক্ত করা হয়। এমসিকিউতে থাকে অনেক সময়। প্রত্যেক ওয়ার্ড থেকে 1 জন পুরুষ সদস্য, প্রতি 3 ওয়ার্ড হতে 1 জন করে মহিলা সদস্য এবং সমগ্র ইউনিয়ন থেকে 1 জন চেয়ারম্যান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। দেখো
এখানে বলা আছে প্রত্যেক ওয়ার্ড থেকে একজন পুরুষ সদস্য, 9টা ওয়ার্ডে ভাগ করা হয়, তার মানে 9 জন পুরুষ সদস্য। প্রতি 3 ওয়ার্ড হতে একজন করে মহিলা সদস্য, তার মানে 9টা যে ওয়ার্ড আছে সেখান থেকে আরো 3 জন মহিলা আসলো, 9 আর 3 12, এবং হচ্ছে পুরা ইউনিয়ন থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এই 13 জনকে নিয়ে মূলত ইউনিয়ন পরিষদ গঠিত হয়। অর্থাৎ ইউনিয়ন পরিষদ গঠিত হয় 12 জন সদস্য এবং একজন চেয়ারম্যানের সমন্বয়ে, তার মানে মোট সদস্য থাকে 13 জন। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, মোট সদস্য কতজন? 13 জন। অনেক সময় এমসিকিউতে বলে দেয় এরকম সদস্য থাকে, তখন আমাদের আইডেন্টিফাই করতে হয় যে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। তারপরে যাই ইউনিয়ন পরিষদের কার্যাবলী বা কি কি কাজগুলো নেয়। তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে, রাস্তাঘাট নির্মাণ, হাসপাতাল নির্মাণ, স্কুল কলেজ নির্মাণ, বাজার, এই জিনিসগুলো মূলত ইউনিয়ন পরিষদ করে থাকে। রাজস্ব সংক্রান্ত কিছু কিছু কাজ তারা করে থাকে, বিশেষ করে জমি থেকে খাজনা আদায়, এই সংশ্লিষ্ট বিষয়গুলো তারা কিছু কিছু কাজ করে থাকে। কৃষি সংক্রান্ত কাজ, এটা আমাদের গ্রামীণ যে অঞ্চল রয়েছে সেই জায়গায় আমরা দেখতে পাই ইউনিয়ন পরিষদের মাধ্যমে কৃষক যারা রয়েছে, যারা প্রান্তিক কৃষক, যারা গরিব কৃষক, তাদের যে সারের ব্যবস্থা, তাদের যে কীটনাশকের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে, সেই জিনিসগুলো কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিন্তু কৃষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তারপর আমরা দেখতে পাই বিচার এবং শান্তি রক্ষা সংক্রান্ত কাজ, এই যে জমি জমা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিচার কিংবা গ্রামের যে শান্তি রক্ষা কিভাবে করা যায়, এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কিন্তু ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে। ইউনিয়ন পরিষদের কার্যাবলী হচ্ছে স্থানীয় সমস্যার সমাধান করা, জনশৃঙ্খলা রক্ষা করা, অবশ্যই এই দুইটা কাজ। সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে বিজিবির কাজ, বর্ডার গার্ড বাংলাদেশের কাজ হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। তার উত্তর হবে 1 ও 2। একটি পূর্ণাঙ্গ পৌরসভায় কয়টি ওয়ার্ড থাকে? দেখো এখন আমরা পৌরসভায় চলে এসেছি এবং আমরা বলেছিলাম যে একটা ইউনিয়ন পরিষদে ওয়ার্ড থাকে 9টা এবং একটা পৌরসভায় তার থেকে দ্বিগুণ ওয়ার্ড থাকে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ পৌরসভায় মোট 18টা ওয়ার্ড থাকে। একটা পূর্ণাঙ্গ পৌরসভায় 18টা ওয়ার্ড থাকে। এখন আমরা পৌরসভার গঠন নিয়ে চলো একটু দেখি। একজন মেয়র, কয়েকজন কাউন্সিলর এবং কয়েকজন মহিলা কাউন্সিলর নিয়ে পৌরসভা গঠিত হয়। মেয়র ও কাউন্সিলরগণ জনগণের ভোটে নির্বাচিত হন। প্রত্যেক ওয়ার্ড হতে একজন কাউন্সিলর নির্বাচিত হন। প্রতি 3টি ওয়ার্ড হতে সংরক্ষিত আসনে একজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। একটি পূর্ণাঙ্গ পৌরসভায় আমরা দেখতে পাই সাধারণত 18টি ওয়ার্ড থাকে। তো সেই হিসেবে আমাদের যে উপরে শর্ত দেওয়া আছে, দেখো এখানে বলা আছে যে প্রত্যেক ওয়ার্ড থেকে একজন কাউন্সিলর নির্বাচিত হন এবং প্রত্যেক 3টা ওয়ার্ড হতে সংরক্ষিত আসনে একজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন এবং আমাদের 18টা ওয়ার্ড থাকে। তো সেই হিসেবে যদি আমরা করি, পৌরসভার মোট সদস্য সংখ্যা হলো, একজন মেয়র থাকেন, তারপর এখানে 18টা ওয়ার্ড থেকে 18 জন কাউন্সিলর থাকেন এবং আমাদের 18টা ওয়ার্ডের ভিতরে প্রতি 3টা ওয়ার্ড থেকে একজন মহিলা কাউন্সিলর মূলত নেওয়া হয়। তার মানে এখানে 6 জন মহিলা কাউন্সিলর থাকেন, মোট হচ্ছে 25 জন। পৌরসভার তাহলে সদস্য কতজন? পৌরসভার সদস্য হচ্ছে মূলত 25 জন। পৌরসভায় নির্বাচিত সদস্যকে কাউন্সিলর বলা হয়। অনেক সময় এটা আমাদের এমসিকিউতে থাকে, পৌরসভায় নির্বাচিত সদস্যদেরকে কি বলা হয়? কাউন্সিলর বলা হয়। পৌরসভার নির্বাচন হয় প্রত্যক্ষ ভোটে, জনগণ সরাসরি এই জায়গায় ভোট দিতে পারে। পৌরসভার মেয়র কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, খুবই গুরুত্বপূর্ণ। তারা কিন্তু 5 বছর কিন্তু কাজ করতে পারবে। এই জায়গাগুলো আমাদের গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাগুলো আমাদের সৃজনশীলে কিন্তু আসে এবং চেষ্টা করবা এই চ্যাপ্টার থেকে সৃজনশীল একটু কম অ্যান্সার করার জন্য, কারণ এই জায়গাটাতে আমাদের যে আমরা বলতে পারি যে আমাদের যে রিসোর্স আছে, আমরা যেই জিনিসগুলো লিখবো সেই জিনিসটা হচ্ছে খুবই লিমিটেড এবং এগুলোই আমাদের টু দ্য পয়েন্ট, একদম আমাদের যে প্রত্যেকটা যে তথ্য আছে এই জিনিসটা কিন্তু আমাদের একদম হুবহু সেই রকম থাকতে হবে। আমরা যদি একটা ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের এখানে মার্ক থাকবে না। তো এই জন্য এই চ্যাপ্টারটা একটু সৃজনশীলের জন্য স্কিপ করার চেষ্টা করবে, কারণ এখানে আমাদের যে তথ্যগুলো কিন্তু মোটামুটি আমাদেরকে লিখতে হয়। আমাদের গ নাম্বারের প্রশ্নই থাকে ইউনিয়ন পরিষদের যে গঠন বা পৌরসভার গঠন, সেই জিনিসটা আলোচনা করো। তো এই যে তথ্য, এই তথ্যের বাইরে কিন্তু আমরা যেতে পারি না। তো অনেক সময় এই তথ্যগুলো মনে রাখা একটু কষ্টকর, তার জন্য চেষ্টা করবা যে এই চ্যাপ্টারটা সৃজনশীলের জন্য স্কিপ করতে। এবং একটা খুশির কথা বলতে পারো যে অনেক সময় কিন্তু এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসেও না, ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল রাখবা। তারপরে যে পৌরসভা কি কি কাজ করে? জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলী, মূলত যে মা রয়েছে তার যে স্বাস্থ্য রয়েছে, শিশু রয়েছে তার যে স্বাস্থ্য রয়েছে, হাসপাতাল, এই সংশ্লিষ্ট বিষয়গুলো অর্থাৎ জনস্বাস্থ্য সংক্রান্ত যে কার্যাবলীগুলো আছে সেগুলো মূলত পৌরসভা করে থাকে। শিক্ষা এবং সংস্কৃতি সংক্রান্ত কার্যাবলী, শিক্ষা রিলেটেড আমরা দেখতে পাই যে মূলত দেখা যায় যে কোনো গরিব যদি হচ্ছে কোনো গরিব স্টুডেন্ট থাকে, সে হচ্ছে মেধাবী, তাদেরকে বৃত্তি প্রদান, স্কুল কলেজগুলোতে সহায়তা প্রদান কিংবা সংস্কৃতি সংক্রান্ত যে কার্যাবলীগুলো আছে এই জিনিসগুলো মূলত পৌরসভা করে থাকে। উন্নয়নমূলক বিভিন্ন কালভার্ট, তারপর হচ্ছে রাস্তাঘাট, রোড নির্মাণ, এই সংশ্লিষ্ট কাজগুলো করে এবং পানি সরবরাহ এবং নিষ্কাশন ব্যবস্থা এবং খাদ্য এবং পানীয় সামগ্রীর নিয়ন্ত্রণ, এই সংশ্লিষ্ট কাজগুলো কিন্তু পৌরসভা করে থাকে। তারপর আমরা যাই একটি সিটি কর্পোরেশনের নির্বাচনে শামীমের মা ক দল হতে প্রধান পদে মনোনয়ন পান। অপরদিকে
রহিমের বাবা খ দল হতে মনোনয়ন পান। উভয়ই পরিচ্ছন্ন নগর, উন্নত নাগরিক জীবন গড়ার প্রতিশ্রুতি দেন। নির্বাচনে শামীমের মা বিপুল ভোটে জয়লাভ করেন। নির্বাচন পরবর্তী সময়ে উভয় প্রার্থী ভবিষ্যতে উন্নত নগর পরিকল্পনা নিয়ে যৌথভাবে কাজ করবে বলে অঙ্গীকারবদ্ধ হন। আচ্ছা, তো উদ্দীপকের শামীমের মা কোন পদটিতে জয়লাভ করেন? দেখো, এই জায়গায় আমাদের বলা আছে যে তিনি সিটি কর্পোরেশনের নির্বাচনে, তার মানে সিটি কর্পোরেশনের প্রধান যিনি থাকেন তাকে বলা হয় মেয়র। সিটি কর্পোরেশনের যিনি প্রধান থাকেন তাকে বলা হয় মেয়র। তার মানে হচ্ছে শামীমের মা মূলত মেয়র পদে জয়লাভ করেন। তার মানে আমাদের পদটা হচ্ছে মেয়র পদ। তারপরে আমরা যাই আমাদের যে সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের সিটি কর্পোরেশন নিয়ে এই জায়গায় আলোচনা আছে। চলো আমাদের যে সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। তোমাদের যে বই, সেই বইয়ে তুমি দেখতে পাবা যে বাংলাদেশে মোট 12টা সিটি কর্পোরেশনের কথা বলা হচ্ছে, কিন্তু রিসেন্টলি কিন্তু আমাদের যে বগুড়া সিটি কর্পোরেশন, সেই বগুড়া সিটি কর্পোরেশনকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হয়েছে এবং বর্তমানে কিন্তু বাংলাদেশে 13টা সিটি কর্পোরেশন বিদ্যমান। এগুলো হচ্ছে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা, গাজীপুর এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং সর্বশেষ আছে আমাদের বগুড়া সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের সদস্যদেরকে বলা হয় কমিশনার। সিটি কর্পোরেশনের প্রধানকে অলরেডি আমরা বলেছি মেয়র বলা হয়। এই জায়গাটা থেকে আমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে সিটি কর্পোরেশনের প্রধানকে কি বলা হয়? সিটি কর্পোরেশনের প্রধানকে কিন্তু মেয়র বলা হয়ে থাকে। তারপর আমরা যাই, মেয়রকে কাজে সাহায্য করেন এই যে কমিশনার আছেন, তারা মেয়রকে কাজে সাহায্য করেন। এবং সিটি কর্পোরেশনের মূলত মেয়াদ বা কার্যকাল হচ্ছে মূলত পৌরসভার মতোই 5 বছর। তাদেরকে কিন্তু 5 বছর তারা কাজ করার সুযোগ পান। এই জায়গাটা থেকেও কিন্তু আমাদের এমসিকিউ থাকে। তারপর আমরা যাই, উদ্দীপকে এই ধরনের নির্বাচনের ফলে, অর্থাৎ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলে গণতান্ত্রিক শাসনের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, স্থানীয় সমস্যাগুলোর সমাধান করার সুযোগ পাওয়া যায়, প্রশাসনে কেন্দ্রীকরণ নীতি প্রতিষ্ঠিত হয়। দেখো, এইখানে যে কেন্দ্রীকরণ নীতি মানে হচ্ছে কিছু মানুষের হাতে সব ক্ষমতা থাকবে। যিনি প্রধানমন্ত্রী থাকবেন হয়তো তার কাছে, বা রাষ্ট্রপতির কাছে, যে দেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম আছে তার কাছে সব ক্ষমতা থাকবে। কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাই ক্ষমতার কিন্তু একটা বন্টন হয়ে যায়। সিটি কর্পোরেশনের মেয়রের কাছে ক্ষমতা থাকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ক্ষমতা থাকে, পৌরসভার মেয়রের কাছে ক্ষমতা থাকে। তো এই জায়গায় কিন্তু প্রশাসনে কেন্দ্রীকরণ নীতি প্রতিষ্ঠিত হয় না। এইখানে আমরা দেখতে পাই প্রশাসনে বিকেন্দ্রীকরণ নীতি প্রতিষ্ঠিত হয়। ক্ষমতা একজনের কাছে না থেকে বিভিন্ন মানুষের কাছে কিন্তু ছড়িয়ে যায়। সুতরাং এখানে উত্তর হবে 1 ও 2। তারপরে শাহেদা সরকারের নিবন্ধিত একটি সংস্থার মাঠ কর্মী। তার সংস্থাটি দেশ ও বিদেশ হতে অর্থ সংগ্রহ করে। নিজের এলাকায় গরিবদের জন্য কাজ করতে পারায় শাহেদা আনন্দিত। শাহেদা সংস্থাটি কোন ধরনের? দেখো, এখানে বলা আছে যে দেশ এবং বিদেশ হতে অর্থ সংগ্রহ করে। সুতরাং এটা হচ্ছে আমাদের যে এনজিও। এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, ঠিক আছে? এটা আমাদের কোনো সরকারি প্রতিষ্ঠান না। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তার মানে এটা হচ্ছে আমাদের এনজিও বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি? বাংলাদেশের পার্বত্য জেলা হচ্ছে 3টি। এটা হচ্ছে আমাদের, 1 হচ্ছে খাগড়াছড়ি, 2 হচ্ছে আমাদের রাঙামাটি এবং 3 হচ্ছে আমাদের বান্দরবান। খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান, এই 3টি হচ্ছে মূলত বাংলাদেশের পার্বত্য জেলা। জনগণ এবং সরকারের মধ্যে সম্পর্ক তৈরি হয় কিভাবে? সংসদের মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে, স্থানীয় শাসনের মাধ্যমে না নির্বাচনের মাধ্যমে? জনগণ এবং সরকারের মধ্যে সম্পর্ক তৈরি হয় মূলত স্থানীয় শাসনের মাধ্যমে। কিভাবে? দেখো, এই যে স্থানীয় শাসনের যিনি থাকেন, যিনি হচ্ছে ডিসি থাকেন, বা হচ্ছে আমরা দেখলাম যে ইউএনও উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তিনি কি করেন? তিনি তার যে উপরের পদে থাকে তাকে মূলত দেখা যায় যে অবহিত করেন, সরকার এই জিনিসটা চাইছে, আমাদের যে জনগণ এই জিনিসটা চাইছে, আপনারা এই জিনিসগুলো করেন। আমরা যে স্থানীয় শাসন এবং স্থানীয় স্বায়ত্ত শাসনের পার্থক্য দেখে এসেছি। এই দিকে ছিল আমাদের স্থানীয় শাসন। তো স্থানীয় শাসনে যারা ডিসি থাকেন, তারপরে আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তারা মূলত তার যে উপরের পদ আছে তাকে কিন্তু উপরের পদে জবাবদিহি করতে হয়। যেহেতু তিনি সরকারি কর্মকর্তা, তিনি সরকারের নীতি বাস্তবায়ন করেন। তো দেখা যায় যে তিনি তার উপরের পদে বলেন যে জনগণ এই জিনিসগুলো চাইছে, এই জিনিসগুলো আপনি করেন। তো স্থানীয় শাসনের মাধ্যমে আমরা দেখতে পাই যে জনগণ এবং সরকারের মধ্যে কিন্তু সম্পর্ক তৈরি হয়।
তারপর আমরা এই চ্যাপ্টার থেকে আমাদের সৃজনশীলে যাচ্ছি। স্থানীয় সরকার কি, অলরেডি এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি। স্থানীয় সরকার হচ্ছে সমগ্র দেশকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে যে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা সেটাকে বলা হয় স্থানীয় সরকার। পুরা দেশটাকে সেটাকে ছোট ছোট ভাগ করা হয়। এই ছোট ছোট ভাগে মূলত আমাদের সরকারি কর্মকর্তারা থাকেন, কিছু কিছু জায়গায় স্থানীয় স্বায়ত্তশাসন থাকে, সেখানে জনগণের যে ভোট সেই ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকেন, পৌরসভার চেয়ারম্যান থাকেন। তো এই যে সিস্টেমটা, বড় একটা যে দেশ আছে সেটাকে ছোট ছোট সিস্টেমে ভাগ করা, এটাকে হচ্ছে মূলত স্থানীয় শাসন। তারপর আমরা দেখতে পাই পৌরসভার গঠন বর্ণনা করো। খ নাম্বারে আমাদের প্রশ্ন এসেছে, আমরা অলরেডি পৌরসভার যে গঠন সেই জিনিসটা নিয়ে কিন্তু বর্ণনা করেছি। তো তোমার হচ্ছে এইভাবে এখানে কিভাবে লিখতে হবে, প্রথমে তুমি লিখবা যে পৌরসভা আসলে কি, শহর কেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসন কাঠামোর মৌলিক একক হচ্ছে পৌরসভা। তারপর তুমি পৌরসভার যে গঠন আমরা পড়ে এসেছি সেই জিনিসটাই মূলত এখানে উপস্থাপন করবা। তো তোমাকে আগে প্রথমে লিখতে হবে যে পৌরসভা বিষয়টা কি, ঠিক আছে। আমরা দেখেছিলাম যে বাংলাদেশের সরকারের যে স্থানীয় কাঠামো, সেখানে যে শহুরের স্থানীয় কাঠামো সেটার একটা হচ্ছে মূলত পৌরসভা। তো আমরা পৌরসভার সংজ্ঞাটা এই জায়গায় দিয়েছি, তারপর পৌরসভার যে বিস্তারিত সেই জিনিসটা লিখেছি, অর্থাৎ দুইটা প্যারার ভিতরে আমরা কিন্তু লেখার চেষ্টা করেছি। তারপর যাই উদ্দীপকে মিস্টার নিবিড়ের প্রতিষ্ঠানের কার্যাবলী সংক্ষেপে লেখো। মিস্টার নিবিড় একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান। উক্ত প্রতিষ্ঠানে মোট 13 জন নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন। তাহলে 13 জন আমরা কোন জায়গায় দেখতে পাই, 13 জন আমরা দেখতে পাই মূলত ইউনিয়ন পরিষদে। তার মানে এই যে মিস্টার নিবিড়, তিনি আসলে কোন প্রতিষ্ঠানে রয়েছেন, তিনি হচ্ছেন ইউনিয়ন পরিষদে। তো ইউনিয়ন পরিষদের যে কার্যাবলী, ইউনিয়ন পরিষদ যে কাজগুলো করে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে পয়েন্ট আকারে। তো ইউনিয়ন পরিষদের যে কাজ সেটাও আমরা কিন্তু আলোচনা করেছি। ইউনিয়ন পরিষদ স্থানীয় যে প্রশাসন আছে সেই প্রশাসনকে পরিচালনা করে, উন্নয়নমূলক বিভিন্ন কাজ করে, জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ এই জিনিসগুলো প্রদান করে, আইন শৃঙ্খলা এবং সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান করে, এবং কর এবং রাজস্ব কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সংগ্রহ করে। ইউনিয়ন পরিষদ স্থানীয় কর, হোল্ডিং ট্যাক্স এবং বিভিন্ন ফি সংগ্রহ করে। এই অর্থ স্থানীয় উন্নয়ন এবং সেবামূলক কাজে ব্যয় করা হয়, যা এলাকার স্বনির্ভরতা কিন্তু বাড়ায়। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার যে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের কাজ, এবং এই জিনিসগুলোই হচ্ছে তোমাকে পয়েন্ট আকারে বিশ্লেষণ করতে হবে। তোমাকে এখানে কার্যাবলী চাওয়া হয়েছে, তো কার্যাবলীর ভিতরে তুমি পয়েন্ট আকারে না লিখলে মোটামুটি মার্ক কিন্তু পাবা না, তোমাকে পয়েন্ট আকারেই এই জিনিসগুলো হচ্ছে লিখতে হবে। তারপরে যাই আমরা স্থানীয় নেতৃত্বের বিকাশে প্রতিষ্ঠানটির গুরুত্ব মূল্যায়ন করো। দেখো এখানে আমরা দেখতে পাই যে জনগণের যারা থাকেন, ওই অঞ্চলে যারা পরিচিত মানুষ থাকেন, তারাই কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন, সিটি কর্পোরেশনের মেয়র হন। তো এই যে স্থানীয় যে নেতৃত্বের বিকাশ হচ্ছে, এই নেতৃত্বের বিকাশে এই যে ইউনিয়ন পরিষদ রয়েছে, এই ইউনিয়ন পরিষদের যে গুরুত্ব সেটা তোমাকে মূল্যায়ন করতে হবে। মানে এই ইউনিয়ন পরিষদ আসলে কিভাবে নেতার জন্ম দিচ্ছে সেই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকে মিস্টার নিবিড়ের প্রতিষ্ঠানটি অর্থাৎ ইউনিয়ন পরিষদ স্থানীয় নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে ইউনিয়ন পরিষদ কিভাবে স্থানীয় নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা তুলে ধরা হলো। তারপর হচ্ছে তুমি পয়েন্ট আকারে স্থানীয় নেতৃত্ব বিকাশে কিভাবে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জিনিসটা তুমি তুলে ধরবা। প্রথমত এখানে নেতৃত্বের বিকাশ হয়, ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশের প্রথম এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করে। এখানে চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত আসনের নারী সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় এবং রাজনৈতিক নেতৃত্বের প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করে। এবং এই জায়গায় আমরা গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হতে দেখি। মানুষ হচ্ছে কোন জিনিসগুলো হচ্ছে ভুল করছে, নেতা কোন জিনিসগুলো হচ্ছে সে ভালো করছে, সেই জিনিসগুলো একদম কাছ থেকে দেখার সুযোগ পায় এবং তাকে পরামর্শ দেওয়ার সুযোগ পায়, এবং এটা কিন্তু আমাদের গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। মানুষ তার অঞ্চলের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, সিটি কর্পোরেশনের মেয়র রয়েছে, তাকে পরামর্শ দেয়, ভাই আপনি এই রোডটা আপনি বানিয়ে দেন, এখানে হচ্ছে স্কুল নির্মাণ করেন, এখানে আপনি রাস্তাঘাট বানান। যার কারণে কিন্তু আমরা দেখতে পাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। প্রশাসনিক এবং উন্নয়নমূলক অভিজ্ঞতা অর্জন, ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা রাস্তাঘাট নির্মাণ, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। এসব কাজের মাধ্যমে তারা প্রশাসনিক দক্ষতা, পরিকল্পনা গ্রহণ এবং অর্থ ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যা নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সর্বশেষ আমরা দেখতে পাই জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতা বৃদ্ধি। এবং এর ফলে যারা হচ্ছে নেতারা থাকেন তাদের সাথে জনগণের সাথে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক হয়, এবং এই জায়গাটা মূলত তার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতাটা কিন্তু বৃদ্ধি করে। তো আমরা এইভাবে কিন্তু মূলত লিখতে পারি, পয়েন্ট আকারে এই জিনিসগুলো হচ্ছে লিখতে হবে।
তারপরে আমরা আমাদের যে দ্বিতীয় সৃজনশীল সেখানে যাই। পার্বত্য জেলা কয়টি? আমরা বলেছি পার্বত্য জেলা 3টি, সেই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝায় সেই জিনিসটা হচ্ছে তোমাকে 2টা প্যারার ভিতরে লিখতে হবে। প্রথম প্যারা তোমাকে লিখতে হবে স্থানীয় স্বায়ত্তশাসন বলতে তুমি আসলে কি বুঝো। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকা ভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার আমরা যে মেয়র দেখতে পাই, সিটি কর্পোরেশনের মেয়র, এগুলো সবই হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনের উদাহরণ। তারপর তোমাকে স্থানীয় স্বায়ত্তশাসন বিষয়টা কি সেই জিনিসগুলো নিয়ে এখানে ব্যাখ্যা করতে হবে এবং শেষ দিকে যদি পারো এইভাবে হচ্ছে উদাহরণ দেওয়ার চেষ্টা করবা। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এগুলো হচ্ছে মূলত স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উদাহরণ। তো এখানেও হচ্ছে তোমাকে 2টা প্যারায় লিখতে হবে। প্রথম প্যারায় তুমি লিখবা স্থানীয় স্বায়ত্তশাসন বলতে আসলে তুমি কি বুঝো, এবং দ্বিতীয় প্যারায় মূলত সেই জিনিসটাই হচ্ছে তোমাকে বিস্তারিত বলতে হবে। তারপরে যাই, উদ্দীপকে উল্লেখিত সংস্থাটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। দেখি আমরা উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হচ্ছে। ধনুঘাট শহরের নবনির্মিত স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থায় মিস্টার মাইকেল জন একজন নির্বাচিত মেয়র। তার স্বপ্ন সংস্থাটিকে একটি আধুনিক সংস্থা হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে তিনি সংস্থার কাউন্সিলরদেরকে নিয়ে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। কাউন্সিলর কোন জায়গায় থাকে? কাউন্সিলর কিন্তু আমরা পৌরসভাতে দেখতে পাই। তার মানে এই যে আমাদের এই গতে কিন্তু পৌরসভার কথা বলা হচ্ছে, এবং এই জায়গাটাতে তোমাকে পৌরসভার যে গঠন, অর্থাৎ পৌরসভা কয়জন সদস্য নিয়ে গঠিত হয়, পৌরসভায় কাউন্সিলর থাকে, মেয়র থাকে, কতজন সদস্য থাকে, সংরক্ষিত মহিলা আসনে কত সদস্য থাকে, সেই জিনিসটা কিন্তু এই জায়গাতে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি যাই, প্রথমে তুমি হচ্ছে একটা সংজ্ঞা দিয়ে শুরু করতে পারো। আসলে পৌরসভা বলতে আসলে কি বোঝায়, তো সেই সংজ্ঞাটা এই জায়গায় দিতে পারো। পৌরসভা হলো শহর কেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার মৌলিক একক। তারপরে যে জিনিসটা আমরা অলরেডি বিস্তারিত বলেছি পৌরসভার গঠন নিয়ে, সেই গঠনটাই তোমাকে এখানে বিশ্লেষণ করতে হবে। তারপরে এই জায়গাতে আমাদের শেষ হয়ে গেলে এরপরে তো আমাদের কিছু নেই। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে আমাদের ঘ নঙে যাই, 4 নম্বরে আমরা যাই। তো এইখানে অবশ্যই যেটা বলেছি যে এই চ্যাপ্টার থেকে আসলে বানিয়ে লেখার মতো কোনো কিছু নেই। এখানে জাস্ট তথ্য, যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলোই তোমাকে এখানে দিতে হয়। তো চেষ্টা করবা এই চ্যাপ্টার থেকে একটু স্কিপ করার জন্য, আর স্কিপ করারও দরকার নেই। যদি আসে এই জিনিসগুলো হচ্ছে পড়ে নিবা, যেই জিনিসগুলো বলেছি সেই জিনিসগুলোর ভিতরেই মূলত প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরে যাই আমরা, তারপরে হচ্ছে আমাদের মাইকেল জন তার সংস্থাটিকে আধুনিক করতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তোমার মতের পক্ষে যুক্তি দাও। দেখো এটা হচ্ছে আমরা দেখতে পেলাম পৌরসভা, এই পৌরসভাকে আধুনিক করার জন্য তিনি কি কি পদক্ষেপ নিতে পারেন সেটা হচ্ছে আমাদের পয়েন্ট আকারে এই জায়গাতে লিখতে হবে। তো প্রথমে আমরা বলতে পারি তিনি ডিজিটাল বিভিন্ন সেবা চালু করতে পারেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেন, এবং এখান থেকে যদি ইলেকট্রিসিটি উৎপাদন করা সম্ভব হয় সেই জিনিসটা তারা করতে পারেন, উন্নত অবকাঠামো নির্মাণ করতে পারেন, নাগরিক সেবার মান বৃদ্ধি করতে পারেন, এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে পারেন। তো এই জায়গাগুলো তুমি যদি লেখো, এই 5টা পয়েন্টই তুমি বিস্তারিত বলবা, এইভাবে যদি লিখতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে মার্ক পাওয়া যাবে। তো আমরা হচ্ছে আমাদের যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, প্রত্যেকটা জিনিস আমরা দেখলাম। 6ষ্ঠ অধ্যায় আমাদের কমপ্লিট হলো। এখন আমরা আমাদের যে নবম অধ্যায়, সেই নবম অধ্যায়ের বাংলাদেশের বৈদেশিক নীতি, অর্থাৎ বাংলাদেশ অন্য একটা দেশের সাথে মূলত সম্পর্কের ক্ষেত্রে কোন কোন নীতিগুলো অবলম্বন করে, এই নীতিগুলো থেকে আমাদের প্রশ্ন থাকে, এবং এইখানে আমরা বিভিন্ন সংস্থা সম্পর্কিত আলোচনা পাই। এই সংস্থাগুলো থেকে প্রশ্ন থাকে, এবং এই জিনিসগুলো আমরা মূলত এই নবম অধ্যায়ে দেখার চেষ্টা করব। চলো আমরা আমাদের যে গুরুত্ব অনুধাবন সেকশন, সেই গুরুত্ব অনুধাবন সেকশন দিয়ে আমরা শুরু করি। এখানে আমাদের প্রশ্ন আসে কোন জায়গা থেকে, বাংলাদেশের যে বৈদেশিক নীতি, অর্থাৎ বাংলাদেশ অন্য একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে কোন কোন নীতিগুলো অবলম্বন করে, সেই নীতিগুলো থেকে আমাদের প্রশ্ন থাকে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাই আমাদের দক্ষিণ এশিয়ার একটা সংগঠন রয়েছে, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই দক্ষিণ এশিয়ায় যে সার্ক, এই সার্কের আসলে উদ্দেশ্য কি এবং সার্কের কার্যক্রমে বাংলাদেশের যে ভূমিকা, সেই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন থাকে। উপরে যে দুইটা টপিক বললাম, সেই 2টা টপিক থেকে কিন্তু প্রশ্ন থাকে গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখতে পাই ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটা মূলত মুসলিম যে সকল দেশ রয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্য এই ওআইসি গঠন করা হয়েছে। এই ওআইসি গঠনের উদ্দেশ্যটা কি, ওআইসির কার্যক্রমে বাংলাদেশের ভূমিকাটা কি, সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকে। তারপরে আমরা দেখতে পাই ইউরোপীয় ইউনিয়ন গঠনের উদ্দেশ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক কি, সেই জায়গা থেকে প্রশ্ন থাকে। কমনওয়েলথ থেকে আমাদের প্রশ্ন থাকে, এবং সর্বশেষ হচ্ছে আমাদের জাতিসংঘ গঠনের উদ্দেশ্য এবং জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা, জাতিসংঘ কিভাবে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে,
এই জায়গাটা থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আমরা যদি এখানে ক্যাটাগরাইজ করি, আমাদের শেষের টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে সার্ক রয়েছে এই সার্কের টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা টপিক থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এর পাশাপাশি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো রয়েছে এগুলো দেখলে মোটামুটি পুরো চ্যাপ্টারটা তোমার কভার হয়ে যাবে। আমরা প্রথম প্রশ্নে যাই, বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য 9 কোনটি? দেখো, বাংলাদেশের বৈদেশিক বৈশিষ্ট্যের বা বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য 9 কোনটি? আমরা কি অন্য দেশে যে সামরিক হস্তক্ষেপ এটাকে কি আমরা সমর্থন করি? এই যে আমেরিকা ভেনেজুয়েলায় আক্রমণ করে, ইরানে আক্রমণ করে, এই জিনিসগুলোকে আমরা সমর্থন করি না। আমরা এই জিনিসগুলো সমর্থন করি না। আমাদের দেশের বৈদেশিক নীতির ভিতরে এই জিনিসগুলো নেই। আমরা অন্য দেশে যে সামরিক হস্তক্ষেপ সেটাকে আমরা সমর্থন করি না। তো বাংলাদেশের এই যে অন্য দেশের সামরিক হস্তক্ষেপ এটা বাংলাদেশের বৈদেশিক নীতির অন্তর্ভুক্ত না। তারপরে যে বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্যগুলো কি? বাংলাদেশ বিদেশি কোনো দেশের সাথে সম্পর্ক মূলত রক্ষা করার ক্ষেত্রে কোন নীতিগুলো অবলম্বন করে? আমরা দেখতে পাই বন্ধুত্বের নীতি অবলম্বন করে, স্বাধীন এবং নিরপেক্ষ, অর্থাৎ বাংলাদেশ কোন একটা দেশের প্রতি ঝুঁকে যায় না। আমরা আমেরিকাপন্থী না, রাশিয়াপন্থী না, চীনপন্থী না। আমরা কি আমাদের দেশের সাথে যেই দেশের ভালো সম্পর্ক হবে, যেই দেশের সাথে সম্পর্ক রাখলে আমাদের দেশের উন্নয়ন হবে, আমরা সেই পন্থী। তো বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেখানে স্বাধীন এবং নিরপেক্ষ, কোনো দিকে ঝুঁকে না। তারপর হচ্ছে আমরা উন্নয়নমুখী। চতুর্থ হচ্ছে আমরা সমমর্যাদার নীতিতে বিশ্বাস করি। আমরা যেই দেশের সাথে সম্পর্ক রাখি না কেন, সেটা ভারত হতে পারে, সেটা চীন হতে পারে, আমরা সমমর্যাদায় বিশ্বাস করি। আমরা সেই দেশকে যে পরিমাণ সম্মান দিব তাদের পক্ষ থেকে আমাদের জন্য সেই পরিমাণ সম্মানটা আসতে হবে। এবং পঞ্চম হচ্ছে আদর্শ ভিত্তিক। আদর্শ ভিত্তিক মানে হচ্ছে আমরা এই জায়গাটাতে আমরা দীর্ঘদিন কিন্তু প্রায় 200 বছরের মতো উপনিবেশ শাসনে ছিলাম, এবং সেই সময় যে দারিদ্র, তারপর আমরা দেখতে পাই যে সেই সময় আমরা দেখতে পাই যে দুর্ভিক্ষ, এই জিনিসগুলোর বিপক্ষে সবসময় আমরা আমাদের আদর্শ এই যে দখলদারিত্ব, উপনিবেশবাদ, দারিদ্র, এই জিনিসগুলোর বিপক্ষে। এটা হচ্ছে আমাদের আদর্শ ভিত্তিক নীতি। তারপরে যাই আমরা বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে প্রতিকূল সম্পর্ক স্থাপন। প্রতিকূল মানে হচ্ছে খারাপ, আমরা কি এটা চাই না? আমরা প্রতিবেশী দেশের সাথে খারাপ যে সম্পর্ক সেটা কিন্তু চাই না। তার মানে এটা আমাদের উত্তর হবে না প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলা। তাহলে আমাদের উত্তর হবে 1 ও 3। তারপরে সার্ক গঠিত হয় কত সালে? সার্ক গঠিত হয় 1985 সালে। 1985 সালে সার্ক গঠিত হয়। সার্ক সনদ স্বাক্ষরিত হয় কবে? দেখো, আমরা এখন হচ্ছে সার্ক নিয়ে যে বিস্তারিত তথ্যগুলো তোমাকে জানতে হবে সেই জিনিসগুলো একটু দেখি। সার্ক সনদ স্বাক্ষরিত হয় 1985 সালে। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। গুরুত্বপূর্ণ, তোমার অনেক সময় কিন্তু এই জায়গা থেকে এমসিকিউ আসে। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে কিন্তু চলে আসবে এটা। সার্কের পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এর মানে হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা সংস্থা। এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তার যে রিজিওনাল, তার যে আঞ্চলিক যে কোঅপারেশন বা সাহায্য সহযোগিতা, এই সাহায্য সহযোগিতা নিশ্চিত করার জন্য 8টা দেশ রয়েছে। 8টা দেশ তুমি হচ্ছে মনে রাখতে পারো নিপা এমবিবিএস দিয়ে, যেখানে এন মানে হচ্ছে নেপাল, আই মানে ইন্ডিয়া, পি মানে পাকিস্তান, এতে আফগানিস্তান, এমতে মালদ্বীপ, বিতে ভুটান, বিতে বাংলাদেশ এবং এসতে হচ্ছে শ্রীলঙ্কা। এই 8টা দেশের মধ্যে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায় সেই সংশ্লিষ্ট কাজগুলো করে। তারপরে সার্কের প্রথম মহাসচিব হচ্ছেন আবুল আহসান। গুরুত্বপূর্ণ, অনেক সময় প্রশ্ন থাকে। এবং সার্কের যে সচিবালয় সেটা অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। তারপরে আমরা যাই সার্কের সাফল্য কি? সার্ক হচ্ছে আঞ্চলিক সহায়তা নিশ্চিত করে। এই যে 8টা দেশ আছে, এই 8টা দেশের মধ্যে কিভাবে আরো সাহায্য সহযোগিতা নিশ্চিত করা যায় সেই জিনিসটা নিশ্চিত করে। এবং এই সার্কভুক্ত যে দেশগুলো আছে তাদের মধ্যে হচ্ছে সাফ গেমস নামে খেলা আয়োজন করা হয়। তারপর আমরা দেখতে পাই এই যে সার্ক, এখানে বাণিজ্য সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়, সেই জিনিসটা মূলত এই সার্ক করে থাকে। এবং এই বাণিজ্য সুবিধা বৃদ্ধি করার জন্য তারা 2টা চুক্তি করেছে, ঠিক আছে? একটা হচ্ছে সাফটা চুক্তি আর একটা হচ্ছে সাপটা চুক্তি। একটা সাফটা আর একটা হচ্ছে সাপটা, ঠিক আছে? সাফটা মানে হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এবং সাপটা মানে হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ঠিক আছে? তারপরে যাই সার্ক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। অনেক সময় একটা প্রশ্ন থাকে সার্ক বিশ্ববিদ্যালয় কোথায়? সার্ক বিশ্ববিদ্যালয় হচ্ছে মূলত ভারতের নয়াদিল্লিতে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে কিন্তু এই যে সার্ক বিশ্ববিদ্যালয়, সেই সার্ক বিশ্ববিদ্যালয় কিন্তু অবস্থিত। তারপরে যাই মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ করে। এই অঞ্চলে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে মাদক উৎপন্ন হয়। তো এই সার্কভুক্ত যে দেশগুলো আছে তারা একে অপরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করে যাতে এই মাদকদ্রব্য চোরাচালান না হয়।
তারপরে যাই আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়। দেখো এই জায়গায় আমাদের একটু প্রেক্ষাপট বর্ণনা করতে হবে। এই জোট নিরপেক্ষ আন্দোলনের ইংরেজি নাম হচ্ছে ন্যাম, এবং এই ন্যামের পুনরূপ হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট, নন অ্যালাইন্ড মুভমেন্ট, ঠিক আছে, এই ন্যামের পুনরূপ। তো আমরা এই জায়গাতে দেখতে পাই যে এই নন অ্যালাইন মুভমেন্ট কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে কোন রাষ্ট্রের পক্ষে এই নিয়ে এক প্রতিযোগিতা দেখা দেয়, এবং এই প্রতিযোগিতাকে বলা হয়, আমরা বলতে পারি যে কোল্ড ওয়ার, ঠিক আছে, শীতল যুদ্ধ, কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ। এবং এইখানে কোন দেশ আমেরিকাপন্থী এবং কোন দেশ সোভিয়েত ইউনিয়নপন্থী এই নিয়ে এক প্রতিযোগিতা দেখা দেয়। এবং সেই সময় যারা নেতা ছিলেন তারা অনুভব করেন যে আমাদের আসলে কোনো পক্ষে যাওয়া উচিত না, আমাদের আমেরিকার পক্ষে যাওয়া উচিত না, আমাদের সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার পক্ষে যাওয়া উচিত না। এই জন্য তারা একটা সংস্থা গড়ে তোলেন, যেটা হচ্ছেন জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম, নন অ্যালাইন মুভমেন্ট, আমরা কারো সাথে নেই। তো এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে, যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো, ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আহমেদ শোয়েকার্নো কিন্তু এই যে ন্যাম, এই ন্যাম প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের শরিক হয় 1973 সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ শীর্ষ সম্মেলনে। তাহলে বাংলাদেশ ন্যামে যোগদান করে কবে? 1973 সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ শীর্ষ সম্মেলনে। এবং এই আলজিয়ার্স মূলত আলজেরিয়া নামে একটা দেশ রয়েছে, আলজেরিয়া নামে একটা দেশ রয়েছে। আলজেরিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ, ঠিক আছে, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। এই আলজেরিয়ার রাজধানী হচ্ছে মূলত আলজিয়ার্স। তারপরে আমরা দেখতে পাই 1979 সালে হাভানায় অনুষ্ঠিত ষষ্ঠ শীর্ষ সম্মেলনে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল প্রকার বর্ণ বৈষম্যবাদ, আধিপত্যবাদ, উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি এই সম্মেলনে গিয়েছিলেন এবং এই হাভানা হচ্ছে মূলত কিউবাতে, কিউবা নামে একটা দেশ রয়েছে উত্তর আমেরিকায়, এই কিউবার রাজধানী হচ্ছে মূলত হাভানা। তো এই জায়গায় গিয়ে তিনি হচ্ছে আধিপত্যবাদ, উপনিবেশবাদ, তারপর হচ্ছে আমরা কলোনিয়ালিজম দেখি, এই জিনিসগুলোর প্রতি যে যুদ্ধ টাইপের বা এই জিনিসগুলোর প্রতি মূলত দেশগুলোকে রক্ষা করার জন্য আহ্বান জানান। তারপর আমরা দেখি বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান হাভানা সম্মেলনে, এবং তিনি ঘোষণা করেন যে বাংলাদেশ সবসময় স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। তিনি এই সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন যে আমরা সবসময় স্বাধীন এবং নিরপেক্ষ, আমরা কারোর দিকে কখনো ঝুঁকে যাব না। তো জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্যসমূহ হচ্ছে সামরিক জোটের বাইরে থাকা, যে জিনিসটা বলেছি, এবং সেই জায়গাতে আমরা দেখতে পাই যে দুইটা সামরিক জোট গঠন হয়, একটা হচ্ছে ন্যাটো এবং আরেকটা আমরা দেখতে পাই যে ওয়ারশ, ঠিক আছে, ওয়ারশ প্যাক্ট। এই ন্যাটো ছিল মূলত, আমরা দেখতে পাই ন্যাটো এখনো কার্যকর, ন্যাটো মূলত আমেরিকার ছিল এবং ওয়ারশ প্যাক্ট ছিল মূলত রাশিয়ার। কোনো পরাশক্তির দল বা শিবিরভুক্ত না হওয়া, পরাশক্তির লেজুর ভিত্তি না করে স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গড়ে তোলা, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করা। মূল কথা হচ্ছে এই যে আমেরিকা ছিল এবং সোভিয়েত ইউনিয়ন ছিল, তাদের প্রভাব থেকে বাহির হওয়ার জন্য মূলত এই জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম গঠিত হয়। কোন সালে প্রথমবারের মতো ইসলামী সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়? এইটা আমন্ত্রণ জানানো হয় 1974 সালে। 1974 সালে যে ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসিতে বাংলাদেশ কিন্তু যোগদান করে। ওআইসি এর প্রথম মহাসচিবকে? ওআইসি এর প্রথম মহাসচিব হচ্ছেন টেঙ্কু আব্দুর রহমান। টেঙ্কু আব্দুর রহমান হচ্ছেন ওআইসি এর প্রথম মহাসচিব। মূলত কোন দেশগুলো নিয়ে কমনওয়েলথ গঠিত হয়েছে? কমনওয়েলথ গঠিত হয়েছে মূলত আমরা জানি ব্রিটেনকে বলা হয় যে তাদের যে সূর্য, এই সূর্য কখনো অস্ত যায় না। কারণ কি? তাদের পৃথিবীর মোটামুটি প্রায় অর্ধেক অঞ্চল, আরও বেশি অঞ্চলে তাদের যে সাম্রাজ্য বা উপনিবেশবাদ সেটা কিন্তু ছিল। তো এই ব্রিটেন যেটা রয়েছে বা ইউনাইটেড কিংডম, তারা কি করেছে, যখন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবগুলো দেশ স্বাধীন হয়ে যাচ্ছিল, তো তাদের যে সকল জায়গায় উপনিবেশ অঞ্চল রয়েছে সেই দেশগুলোকে নিয়ে তারা একটা সংস্থা গড়ে তোলে, যেটার নাম হচ্ছে কমনওয়েলথ। তো এই কমনওয়েলথ হচ্ছে মূলত প্রাক্তন ব্রিটিশ উপনিবেশভুক্ত যে অঞ্চলগুলো আছে বা যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে গঠিত সংস্থা। এখন কমনওয়েলথ নিয়ে যদি আমরা জানি, কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 54টি, খুবই গুরুত্বপূর্ণ। এবং কমনওয়েলথের প্রতীকী প্রধান হচ্ছেন ব্রিটিশ রাজা বা রানী। কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1949 সালে লন্ডনের মালবোরো হাউসে, এবং ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য হচ্ছে মোজাম্বিক এবং রুয়ান্ডা। দুইটাই হচ্ছে মূলত আফ্রিকা মহাদেশের দুইটি দেশ। দেখো
আমরা জানি কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ উপনিবেশভুক্ত অঞ্চলগুলো, কিন্তু ব্রিটিশ উপনিবেশ না হয়েও, অর্থাৎ তারা ব্রিটিশদের কলোনি ছিল না, উপনিবেশ ছিল না, এই দুইটা দেশ মোজাম্বিক এবং রুয়ান্ডা হচ্ছে কমনওয়েলথের সদস্য। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। এবং বাংলাদেশ 1972 সালের 18 এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। তারিখটাও এই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ, 1972 সালের 18 এপ্রিল। এবং এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসতে দেখা যায়, সেটা হচ্ছে মূলত যে মুক্তিযুদ্ধের পরে প্রথম কোন সংস্থায় যোগদান করেছে? এই কমনওয়েলথে। ঠিক আছে, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ সর্বপ্রথম এই কমনওয়েলথে যোগদান করে। যে সকল সংস্থাগুলোতে যোগদান করেছিল তাদের ভিতরে কমনওয়েলথে সর্বপ্রথম যোগদান করে, মুক্তিযুদ্ধের পরে প্রথম যোগদান করে, এটা আমি লিখে দিলাম। ঠিক আছে, মুক্তিযুদ্ধের পরে প্রথম যোগদান করে এই সংস্থাতে। আচ্ছা, তারপরে আমরা যাই, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি? ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ হচ্ছে 27টি। তারপরে আমরা যাই, এখন আমরা ইউরোপীয় ইউনিয়ন নিয়ে দেখি। চলো, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। খুবই গুরুত্বপূর্ণ, ইউরোপীয় ইউনিয়নের রাজধানী কোথায়? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এখান থেকে প্রশ্ন থাকে। 2016 সালে যুক্তরাজ্য গণভোটের সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। তোমার একটা প্রশ্ন আসে যে এই ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ সদস্য নয়? যুক্তরাজ্য। এই তথ্যটাও এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানিতে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর অবস্থিত জার্মানির ফ্রাঙ্কফুর্টে। এই যে দেশগুলো আছে তাদের যে কেন্দ্রীয় ব্যাংক, এটার নাম হচ্ছে ইউরো কেন্দ্রীয় ব্যাংক এবং এর সদর দপ্তর অবস্থিত জার্মানির ফ্রাঙ্কফুর্টে। 1985 সালে সেনজেন চুক্তির মাধ্যমে সদস্য ও ইউরোপীয় অন্য কয়েকটি রাষ্ট্রের মধ্যে পাসপোর্টবিহীন সীমান্ত ধারণার উপায় তৈরি হয়। তো তারা 1985 সালে একটা চুক্তি করেছিল, সেটা হচ্ছে সেনজেন চুক্তি। এবং এই সেনজেন চুক্তির মাধ্যমে এই যে ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ আছে, সেখানে কিন্তু কেউই একটা দেশে গেলে সেখানে ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু তুমি সেখানে মূলত গমন করতে পারবা, সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারবা। তারপরে আমরা যাই, 1992 সালের 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাস্ট্রিস্টে ইউরোপীয় সম্প্রদায়ের মধ্যে স্বাক্ষরিত হয় ম্যাস্ট্রিস্ট চুক্তি। এবং এই চুক্তিটি মূলত 1993 সালে এটি কার্যকর হয় এবং এর ফলে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণতা পায়। তোমার অনেক সময় একটা প্রশ্ন থাকে যে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণতা পায় মূলত কোন চুক্তির ফলে? এই যে নেদারল্যান্ডে যে ম্যাস্ট্রিস্ট চুক্তি হয়েছিল, এই ম্যাস্ট্রিস্ট চুক্তির ফলে। তারপরে আমাদের জাতিসংঘ গঠিত হয় কত সালে? আমরা জানি জাতিসংঘ গঠিত হয় 1985 সালে। এখন আমরা জাতিসংঘ নিয়ে বিভিন্ন তথ্য চলো দেখি। 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়। তোমার এমসিকিউ আসে 1900 কত সালে জাতিসংঘ সনদ কার্যকর হয়। এবং জাতিসংঘের বর্তমান সদস্য দেশ হচ্ছে 193টি। এবং এইখানে আমরা দেখতে পাই যে জাতিসংঘের যে সদর দপ্তর, এই সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, গুরুত্বপূর্ণ। এবং জাতিসংঘের সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। ঠিক আছে, এবং জাতিসংঘের সরকারি ভাষা হচ্ছে মূলত 6টি: আরবি, চীনা, ইংরেজি, রুশ, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ। জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন কয়টি? আমরা জানি জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন হচ্ছে 6টি এবং এই 6টি অঙ্গ সংগঠনের মাধ্যমে জাতিসংঘ কিন্তু তার মূল কার্যক্রম পরিচালনা করে। তো আমরা যদি একটু দেখি, জাতিসংঘের প্রথম অঙ্গ সংস্থা হচ্ছে সাধারণ পরিষদ। জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র নিয়ে এই সাধারণ পরিষদ গঠিত হয়। যে কোনো শান্তিকামী রাষ্ট্র সাধারণ পরিষদে ভোট দিতে পারে। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বছরে একবার বসে, সাধারণত সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর প্রথম মঙ্গলবার অধিবেশন শুরু হয়। প্রত্যেকটি অধিবেশনে সাধারণ পরিষদের একজন সভাপতি নির্ধারিত হয়। এবং আমাদের কিন্তু কয়েকদিন আগে এই যে জাতিসংঘের সাধারণ পরিষদ, ইউএনজিএ, ইউনাইটেড নেশন গভর্নমেন্ট অ্যাসেম্বলি, এই জায়গাতে কিন্তু বাংলাদেশ নির্বাচিত হয়েছে। ঠিক আছে, সাধারণ পরিষদে নিরাপত্তা পরিষদের সুপারিশে নতুন সদস্য গ্রহণ, সেক্রেটারি জেনারেল নিয়োগ, জাতিসংঘের বাজেট পাস, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এবং আন্তর্জাতিক আদালতের বিচারক নির্বাচিত করতে পারে। তো আমরা দেখতে পাই যে সাধারণ পরিষদ কিন্তু নিরাপত্তা পরিষদ, এবং এই নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের আরও একটা বলতে পারি যে অঙ্গ সংস্থা, দ্বিতীয় অঙ্গ সংস্থা। এবং এই নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী পরিষদ। এবং এই নিরাপত্তা পরিষদের আমরা দেখতে পাই সদস্য সংখ্যা হচ্ছে 15টি। 5টি স্থায়ী সদস্য দেশ রয়েছে যাদের ভেটো ক্ষমতা রয়েছে। এবং এই ভেটো হচ্ছে ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে আমি জানি না। ঠিক আছে, আমি মানি না।
আমি মানি না। তো এই 5টা দেশের মধ্যে কেউ যদি কোনো আইন না মানে বা হচ্ছে কোনো ভোটে না দেয়, তাহলে হচ্ছে ওই আইনটা কিন্তু জাতিসংঘে বাস্তবায়িত হবে না। এবং এই 5টা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন। এছাড়া আরও 10টা অস্থায়ী সদস্য রয়েছে। এই যে 10টা এবং হচ্ছে 5টা, এই 15টা সদস্য নিয়ে মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যেখানে আমরা দেখতে পাই যে নিরাপত্তা পরিষদের 2/3 সংখ্যাধিক্যে 2 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। নিরাপত্তা পরিষদে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য 5টি সদস্য রাষ্ট্র সহ মোট 9টি সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। যখন 5টা সদস্য রাষ্ট্রের তো সম্মতি দরকার হবেই, এবং এছাড়াও আরও যে 10টা অস্থায়ী সদস্য দেশ রয়েছে তাদের পক্ষ থেকে ন্যূনতম 4টা দেশ ভোট দিতে হবে, এবং এই 9টা দেশ 15টার ভিতরে যদি 9টা দেশ ভোট দেয় তাহলেই কিন্তু কোনো সম্মতি কিন্তু কার্যকর হবে। তারপরে আসে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। এই পরিষদ গঠনের মূল উদ্দেশ্য হলো বিশ্ববাসীর জীবনযাত্রার মান উন্নত করা, বেকারত্ব কমানো, সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা, মানব সমাজের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য দূর করা এবং সদস্য রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতির দ্বারা বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। এবং বর্তমানে এই যে ইকোসক বলা হয় এটাকে, এর সদস্য সংখ্যা হচ্ছে 54টি, ঠিক আছে, এবং এদের কার্যকাল হচ্ছে 3 বছর। গুরুত্বপূর্ণ। তারপরে যায় আমাদের আন্তর্জাতিক আদালত, এবং এই আন্তর্জাতিক আদালত মূলত দেখা যায় যে কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের যখন ঝামেলা হয় এই ঝামেলাটা কিন্তু দূর করে থাকে। এবং এই আন্তর্জাতিক আদালতে 15 জন বিচারক হয়। 15 জন বিচারক মূলত 9 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। এবং এই আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যালয় অবস্থিত নেদারল্যান্ডের দি হেগ শহরে। গুরুত্বপূর্ণ, তোমার প্রশ্ন আসে যে আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যালয় কোথায়? নেদারল্যান্ডের দি হেগ শহরে। এবং এখানে আমরা দেখতে পাই যে 15 জন বিচারক থাকেন, তারা 9 বছরের জন্য কিন্তু নির্বাচিত হয়ে থাকেন। এই তথ্যটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এখন হচ্ছে আমাদের আরো 2টা রয়েছে, 2টা মূলত একটু কম আসে, আমরা 4টা যে জায়গা থেকে প্রশ্ন থাকে সেই জিনিসগুলো হলো দেখলাম। তারপর আমাদের সৃজনশীলে আসি আমরা। সৃজনশীলে বলা আছে সার্কের পূর্ণরূপ কি? আমরা জানি সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো এই জায়গায় তো বিস্তারিত বলার কিছু নেই, শুধু হচ্ছে উত্তর করবা। তারপরে জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো? এখানে তোমাকে প্রথমবারে এক বাক্যে উত্তর দিতে হবে যে জোট নিরপেক্ষ আন্দোলন বলতে আসলে কি বোঝায়, এবং পরবর্তীতে মূলত তোমাকে সেই জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। জোট নিরপেক্ষ আন্দোলনের নিয়ে আমরা অলরেডি বিস্তারিত বলেছি। তো এই জায়গায় মূলত তুমি 2টা প্যারাতে লিখবা। প্রথমে তোমার জ্ঞানমূলক থাকবে, পরবর্তীতে তুমি বিস্তারিত সেই জিনিসটা লিখবা। তারপরে ক সংস্থাটির লক্ষ্য এবং উদ্দেশ্য লেখো। আমরা দেখি ক কোন সংস্থা? কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, যার একটি নিরাপত্তা পরিষদ এবং একটি সাধারণ পরিষদ রয়েছে। এছাড়াও বিশ্বশান্তি রক্ষায় সংস্থাটিতে বাংলাদেশের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাহলে আমাদের এই জায়গাতে বলা আছে যে ক সংস্থাটির লক্ষ্য উদ্দেশ্য লেখো। আমরা বুঝতেই পারছি সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, তার মানে হচ্ছে ক সংস্থাটা হচ্ছে মূলত জাতিসংঘ। তো জাতিসংঘের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই জিনিসটা হচ্ছে তোমাকে বর্ণনা করতে হবে। এবং এই জায়গাতেও তুমি হচ্ছে পয়েন্ট আকারে লিখবা যে জাতিসংঘের প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘ চায় যে যে সকল সংঘাত হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তারপর যে কনফ্লিক্টগুলো হচ্ছে এগুলো যাতে না হয় এবং এই জিনিসগুলো যাতে মীমাংসা করা যায়, এবং এগুলোর মাধ্যমে কিভাবে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই জিনিসটা হচ্ছে মূলত জাতিসংঘের প্রধান কাজ। মানবাধিকার সংরক্ষণ এবং উন্নয়ন, আমরা দেখেছি জাতিসংঘের যে ইকোসক নামে যে অঙ্গ সংস্থাটা রয়েছে, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, এটি মূলত কিভাবে দারিদ্র্য কমানো যায়, কিভাবে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করা যায়, ধর্ম বর্ণের কারণে যে আমরা যে বৈষম্যগুলো দেখতে পাই সেই বৈষম্যগুলো কিভাবে আরও কমানো যায়, সেই সংশ্লিষ্ট কাজগুলো কিন্তু জাতিসংঘ করে থাকে। এছাড়াও আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়ন নিশ্চিত করার কাজ করে। দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্ববাসীর জীবনমান উন্নত করাও জাতিসংঘের লক্ষ্য। এবং এই উদ্দেশ্যে জাতিসংঘ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং সংস্থার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করে। তো এইভাবে হচ্ছে 3টা থেকে 4টা পয়েন্ট লিখবা। কিভাবে হচ্ছে জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্যগুলো কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি। তারপরে যাই আমরা ঘ নঙে। এখানে আমাদের বলা আছে উদ্দীপকের সর্বশেষ বাক্যটির যথার্থতা নিরূপণ করো। সর্বশেষ বাক্যে বলা আছে বিশ্বশান্তি রক্ষায় সংস্থাটিতে বাংলাদেশের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তো বিশ্বশান্তি রক্ষায় কিভাবে বাংলাদেশ এই জায়গাতে ভূমিকা পালন করছে সেই জিনিসটা কিন্তু এই জায়গাতে তোমাকে লিখতে হবে। এবং এই জায়গায় মূলত আমরা দেখতে পাই যে জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী রয়েছে, এই শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে বাংলাদেশ 1988 সাল থেকে এই শান্তিরক্ষী বাহিনীতে তাদের যে সৈন্য পাঠায়। এবং বাংলাদেশ এখন পর্যন্ত কিন্তু এই যে শান্তিরক্ষী বাহিনী, এই শান্তিরক্ষী বাহিনীতে একদম বিপুল পরিমাণে সৈন্য পাঠায়, প্রথম সারিতে রয়েছে। তো এই বিশ্ব শান্তি রক্ষায় তারা মূলত যে এই শান্তিরক্ষী বাহিনীগুলো পাঠায় এবং এইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জিনিসটা কিন্তু এখানে লিখতে হবে। অর্থাৎ বাংলাদেশের যে ভূমিকা সেই ভূমিকাটা তুলে ধরতে হবে। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শান্তিরক্ষা মিশনের সবচেয়ে সক্রিয় অংশীদার
1988 সালে বাংলাদেশ সেনাবাহিনী ইউনাইটেড নেশনস ইরাক ইরান মিলিটারি অবজারভার গ্রুপ বা ইউনিমগ, এই ইউনিমগ নাম দেওয়া হয়েছিল যখন ইরাক ইরান যুদ্ধ হয়েছিল। এই মিশনে কিন্তু অংশগ্রহণ করে জাতিসংঘের যে শান্তিরক্ষী কার্যক্রম, এখানে বাংলাদেশ তাদের যে কার্যক্রম এটা শুরু করে। এরপর থেকে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের প্রধান অংশগ্রহণকারী দেশ হিসেবে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে 38টি রাষ্ট্রে 54টি মিশনে অংশগ্রহণ করেছে। জাতিসংঘের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ সেনাবাহিনীতে সেনা সদস্য পাঠিয়ে বিশ্ব শান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। তারপরে এই জায়গায় হচ্ছে তুমি মূলত যে যে এই জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো দিবা, এবং এখানে আমরা দেখতে পাই জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী সেখানে যে গুরুত্বপূর্ণ অবদান, এই গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে মূলত দ্য ক্রিম অফ ইউএন পিস কিপার্স নামে আখ্যায়িত করা হয়। বাংলাদেশ এই পর্যন্ত প্রায় 11,000 সৈন্য পাঠিয়েছে। এই রিলেটেড কিছু ইনফো দেওয়ার চেষ্টা করবা। তো সর্বশেষ বলবা যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মূলত জাতিসংঘের এই যে জাতিসংঘে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, তো এইভাবে যদি তুমি এই জিনিসগুলো লিখতে পারো তাহলে হচ্ছে হলো গিয়া মার্ক কিন্তু ভালো থাকবে। তো তোমাদের জন্য আমরা মূলত আমাদের যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় কিন্তু আমরা পুরোপুরি কভার করার চেষ্টা করেছি। পরিণীতি দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায় এবং 9ম অধ্যায়, এবং এর পাশাপাশি এই জিনিসটা হচ্ছে তোমাদের HW থাকবে। এই যে এই চ্যাপ্টার থেকে এই জিনিসটা তুমি HW হিসেবে লিখে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম রয়েছে সেখানে হচ্ছে জমা দিবে, এবং আমি তোমার যে লেখার মান সেটা হচ্ছে যাচাই করে দিব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমরা আমাদের জানাতে পারো কমেন্টে তোমরা পরিণীতির আর কি রিলেটেড ক্লাসগুলো চাও। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো আয়োজনে। সেই সময় পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।